প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাসাইনমেন্ট ব্যাংক জব কোর্সের ভার্বাল পার্টের লেকচার 2 নিয়ে আলোচনা করব। লেকচার 2 তে যে টপিকটা আমরা আজকে পড়ব সেটা হলো টেন্স এন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দুইটা টপিক এবং এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক, যেখান থেকে বারংবার পরীক্ষায় কোশ্চেন আসে। সো আসলে তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আপনি স্ক্রলে কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছেন। কোশ্চেন নাম্বার 1টা করার আগে সিম্পলি আগে আমরা একটু মনে রাখবো এটা। কোশ্চেনটা আমরা পড়ে আসি, একটা জিনিস শিখে আগে মনে রাখবেন, বর্তমান সময়ে কোনো কাজ চলছে এটা বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর মনে রাখবেন, এই চলমান কাজের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আমি আবার রিপিট করি, বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা চলমান বোঝাইলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই চলমান কাজের সাথে যদি সময় উল্লেখ থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কেমন? যেমন আমি ক্লাস নিচ্ছি, এটা চলমান প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি বলি আমি 10 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। কেন? চলমান থাকলে সেটা কন্টিনিউয়াস, চলমানের সাথে সময় উল্লেখ থাকলেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, আর আপনাদের সুবিধার্থে একটু বলে দিই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি হবে? সেন্টেন্সের স্ট্রাকচার প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হলো, প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন, এরপরে am অথবা is অথবা are বসাবেন, প্লাস ভার্বের বেস ফর্মের সাথে ing যোগ করবেন, এরপর এক্সটেনশন বসাই দিবেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচারটা হলো, প্রথমে আপনি সাবজেক্ট বসাবেন, এরপরে আপনি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবেন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবেন, এরপরে মূল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করবেন, এরপরে আপনি সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর লিখবেন, প্লাস টাইম লিখবেন। সো আমরা দুইটি স্ট্রাকচার জানলাম আমাদের সেন্টেন্সের আনসার করার সুবিধার্থে। সো বর্তমান সময়ে কোনো কাজ চলছে, এই স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস am is there প্লাস ভার্বের সাথে ing। আর বর্তমান সময়ে কোনো কাজ চলছে আর এই চলার সাথে যখন সময় উল্লেখ থাকবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তখন স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে ing যোগ, এরপরে যদি অবজেক্ট থাকে অবজেক্ট লিখবেন, তারপরে সিন্স অথবা ফর, এরপরে যে টাইমটা আছে এই টাইমটা আপনি দিয়ে দেবেন। তাহলে আমরা এখন স্ক্রল বারের আনসারটা আমরা সলভ করি। স্ক্রল বারের কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? চুজ দ্য কারেক্ট ওয়ান। আমাকে সঠিকটা বের করতে হবে। কারেক্ট ওয়ানটা কি? এ নাম্বার অপশন, আই হ্যাভ লিভড হিয়ার সিন্স 7 ইয়ার্স। আমি এখানে 7 বছর ধরে বাস করছি। আবার এখানে যদি বলি আমি এখানে বাস করছি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। কেন? বর্তমানে চলছে। আর এর সাথে যদি সময় উল্লেখ থাকে, আমি এখানে 7 বছর ধরে বাস করতেছি, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই জন্য আমাকে এই স্ট্রাকচারটা ফলো করব না, আমি এই স্ট্রাকচারটা ফলো করব। তাহলে আসি স্ট্রাকচারটা কি আছে। প্রথমে আই হ্যাভ বিন, ইয়েস আই হলো সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন আছে, এরপরে ভার্বের সাথে আইএনজি হইতে হবে, কিন্তু এখানে কি আছে? এ নাম্বার অপশনে লিভড আছে, এই জন্য এটা হবে না, এ নাম্বার অপশন বাদ। বি নাম্বার অপশন, আই অ্যাম লিভিং হিয়ার ফর 7 ইয়ার্স। যেহেতু সময় উল্লেখ আছে 7 বছর, এই জন্য এখানে এম হবে না, এম ইজ আর দিতে পারবো না, আমরা এখানে কি দিব? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এই জন্য বি নাম্বার অপশনটা বাদ। সি নাম্বার অপশনটা দেখেন, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 7 ইয়ার্স। ইয়েস, এটি স্ট্রাকচারের সাথে মিলে গেছে। আই হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, লিভিং হিয়ার, তারপরে কি আছে? সিন্স 7 ইয়ার্স, সিন্স আছে অথবা ফর আছে, তারপরে টাইম আছে। স্ট্রাকচার অনুযায়ী এটা ঠিক আছে। সো সি নাম্বার অপশনটা আমরা হাতে রাখলাম। এরপরে ডি নাম্বার অপশন, আই হ্যাভ লিভড, আই হ্যাভ লিভড হবে না, আই হ্যাভ বিন লিভিং হবে, যেহেতু সময় উল্লেখ আছে, এই জন্য এটাও বাদ। ই নাম্বার অপশনে আসি, আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 7 ইয়ার্স। আমরা 7 বছর ধরে এখানে বাস করছি। দেখেন এটারও স্ট্রাকচার ঠিক আছে। আই সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন আছে, এরপরে লিভিং ভার্বের সাথে আইএনজি আছে, এরপরে ফর আছে, তারপরে 7 ইয়ার্স টাইম আছে। সো এটাও আমার স্ট্রাকচারের সাথে মিলে যায়। তাহলে কোন দুইটা অপশন স্ট্রাকচারের সাথে মিলতেছে? সি আর হলো ই। এখন এই সি আর এর মধ্যে কোনটা কারেক্ট হবে সেটা আমাকে বের করতে হবে। দেখেন আপনারা সি আর ই এই দুইটা অপশনে যদি একটু দেখেন পার্থক্যটা কোন জায়গায় সেটা দেখবেন। সি নাম্বার অপশনে সিন্স কথাটি আছে, আর ই নাম্বার অপশনে কি আছে? ফর আছে। সো আমাকে এখন দেখতে হবে সিন্স হবে না ফর হবে। একটু আমরা পার্থক্যটা একটু মনে রাখবো, সিন্স আর ফরের পার্থক্যটা।
ওকে, এখন তাহলে আমরা সিন্স আর ফরের এই দুইটার পার্থক্যটা একটু দেখব যে কোথায় সিন্স হবে আর কোথায় ফর হবে। আপনারা খুব সিম্পলি মনে রাখবেন সিন্সটা কখন হবে? সিন্সটা হবে যখন কোনো ঘটনার শুরুর সময়টা উল্লেখ থাকবে, কোনো ঘটনার শুরুর সময়। আর এটার বাংলা মিনিং অ্যাকচুয়ালি আসে থেকে, বাংলা মিনিং আসে থেকে। আর ফর হলো কখন ফর হবে? কোনো ঘটনার মোট সময় বুঝাইতে, কোনো ঘটনার মোট সময়। আর এটার বাংলা মিনিংটা আসে ধরে অথবা যাবত, ধরে অথবা যাবত। সো যেখানে আপনি কোনো ঘটনার শুরুর সময় বুঝবেন তখন সিন্স। কেমন? 1971 সাল থেকে, দেখেন এখানে বাংলা মিনিং থেকে আসে, আর শুরুর সময়টা কবে থেকে? 1971 সাল থেকে। সকাল হতে বা সোমবার হতে, তখন কি হবে? এই যে দেখেন শুরুর সময়টা কখন থেকে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন শুরুর সময় আছে, এই জন্য আমরা সিন্স নিই। আর কোন ঘটনার মোট সময় বুঝাইতে ফর হয়। মোট সময়টা কেমন? 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কয় দিন ধরে? 7 দিন ধরে। দেখেন মোট সময়টা বোঝাচ্ছে। আর যদি বাংলা মিনিং এর দিকে খেয়াল করেন, ধরে বা যাবো, 7 দিন ধরে। সো এখানে আমরা সিন্স হবে না ফর হবে। এখন তাহলে আমরা পেয়েছি কোশ্চেনটা কি ছিল যে আমরা 7 দিন, এখানে আমাদের যে কোশ্চেনটা ছিল সি নাম্বার অপশনে, আই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 7 ইয়ার্স। আমরা 7 বছর ধরে আমরা এখানে বাস করতেছি। কয় বছর ধরে? 7 বছর ধরে। একটা জিনিস দেখেন, এখানে কি মোট সময় বোঝাচ্ছে না? কয় বছর ধরে? 7 বছর ধরে। আবার যদি আপনারা বাংলা দিকেও খেয়াল করেন, বাংলা মিনিং এর দিকে কি আসে? ধরে, 7 বছর ধরে বা 7 বছর যাবত আমরা এখানে বাস করতেছি। এই জন্য এখানে সিন্সটা কারেক্ট হবে না, এখানে কারেক্ট হবে কোনটা? ফর নিতে হবে। সেই জন্য আমাকে বলতে হবে আই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 7 ইয়ার্স। সেই জন্য সি নাম্বার অপশনটা সিন্সটাকে বাদ দিব। আমরা কোন অপশনটাকে কারেক্ট আনসার নিব? ই নাম্বার অপশনটাকে কারেক্ট আনসার নিব। ওকে, আপনারা এখন স্ক্রলে 2 আর 3 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছেন। আমরা এই কোশ্চেন নাম্বার 2 and 3 সলভ করব। তবে 2 and 3 সলভ করার আগে আমরা একটা এক্সাম্পল সলভ করি, এটা আমাদের জন্য সুবিধা হবে তাহলে কোশ্চেনটা সলভ করতে। আমি একটা সেন্টেন্স লিখেছি, পর দেখেন আপনারা সবাই। মাই ফাদার কমপ্লেইনড দ্যাট, আমার বাবা অভিযোগ করেছিল যে দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশের মানটা ইজ লোয়ারিং, কমে যাচ্ছে। আমার বাবা অভিযোগ করেছিল যে ইংলিশের মানটা কি হচ্ছে? কমে যাচ্ছে। এই সেন্টেন্সে আমি একটু ভুল করেছি, একটা অংশে ভুল আছে। আপনারা একটু দেখেন তো ভুলটা কোন জায়গায়, আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা। আপনারা হয়তো অনেকেই পেরেছেন, তারপর আমি একটু ক্লিয়ার করে দিই। এখানে যে অংশ ভুল আছে সেটা হলো ইজ। এই ইজে ভুল আছে। কেন ইজে ভুল? আমাকে ইজের জায়গায় না, আমাকে অজ দিতে হবে। ইজের জায়গায় কি দিতে হবে? অজ। কেন ইজের জায়গায় অজ দিতে হবে সেটা একটু দেখি। আপনি যদি সেন্টেন্সের প্রথম অংশটা দেখেন, প্রথম অংশটা কি ছিল? মাই ফাদার কমপ্লেইনড দ্যাট, আমার বাবা অভিযোগ করেছিল। এটা পাস্ট টেন্সে, অতীতে আছে। আমার বাবা অভিযোগ করেছিল যে দ্য স্ট্যান্ডার্ড অফ ইংলিশ ইজ লোয়ারিং, ইংলিশের মান কি হচ্ছে? কমে যাচ্ছে। এখন আমার বাবা অভিযোগ করেছিল 5 বছর আগে, আর ইংলিশের মান কি আজকে কমবে? নো, আমরা এটা বলতে পারি না। আমাকে ঠিক এভাবে বলতে হবে, আমার বাবা অভিযোগ করেছিল ইংলিশের মান কমে যাচ্ছিল। সো যেহেতু প্রথম অংশটা পাঁচটি আছে, এই জন্য পরের অংশটাও কি করতে হবে? আমাকে পাঁচটি করতে হবে। তো একটু ভালো করে মনে রাখবো, একটা সেন্টেন্সে যদি এক বা একাধিক অংশ থাকে, একটা সেন্টেন্সে যদি এক বা একাধিক অংশ থাকে, তাহলে এই অংশের, এই সেন্টেন্সের একটা অংশ যদি পাস্ট হয়ে থাকে, তাহলে অন্যান্য অংশগুলো কি করব? আমরা পাস্ট ইনডিফিনিটে বা পাস্টেই করে নিব, আমরা করব। তো এই জন্যই এখানে যেহেতু মাই ফাদার কমপ্লেইনড, এই অংশটা পাস্টে আছে, এই জন্য পরের অংশটাও কি করব? আমরা পাস্ট ইনডিফিনিটেই করব। এই জন্য এখানে ইজের জায়গায় কি দিব? অজ দিব। এখন তাহলে আপনারা চলে আসেন স্ক্রল বারে যে আপনারা কোশ্চেনটা দেখতেছেন, কোশ্চেন নাম্বার 2, এটা আমরা এখন সলভ করি। তাহলে 2 নাম্বার কোশ্চেন কি বলতেছে তাহলে? হোয়াইল গ্যাসোলিন প্রাইস কন্টিনিউ টু রাইজ, যখন গ্যাসোলিনের দাম অনবরত বাড়তেছিল, কন্টিনিউ অতীতে আছে, যখন গ্যাসোলিনের দাম অনবরত বাড়তেছিল, পিপল কমপ্লেইন দ্যাট, মানুষ অভিযোগ করে যে দ্য অয়েল কোম্পানিজ ওয়্যার ক্রিয়েটিং, অয়েল কোম্পানি তৈরি করতেছিল আ ফিকটিশিয়াস গ্যাস শর্টেজ, একটা কাল্পনিক বা কৃত্রিম গ্যাস স্বল্পতা তৈরি করতেছিল। ফিকটিশিয়াস মানে কাল্পনিক বা কৃত্রিম, শর্টেজ মানে স্বল্পতা। তাহলে হোয়াইল গ্যাসোলিন প্রাইস কন্টিনিউ টু রাইজ, যখন গ্যাসোলিনের দাম অনবরত বাড়তেছিল, পিপল কমপ্লেইন দ্যাট, মানুষ অভিযোগ করে যে অয়েল কোম্পানিজ ওয়্যার ক্রিয়েটিং, অয়েল কোম্পানিগুলো তৈরি করতেছিল একটা কাল্পনিক গ্যাস শর্টেজ।
এখন আপনারা দেখেন আমাকে বের করতে হবে এখানে এ বি সি ডি চারটা অপশন আছে, কোন অপশনে ভুল আছে সেটা আমাকে বের করতে হবে। এখন আমরা আগেই জানি একটা সেন্টেন্সে যদি অনেকগুলো দুই বা ততোধিক অংশ থাকে এই অংশের একটা প্রেজেন্ট আর একটা পাস্ট হবে না, আমাকে একটা যদি পাস্ট হয় সবগুলাকে কি করতে হবে, পাস্টই করতে হবে। তাই যদি হয়ে থাকে তাহলে while গ্যাসোলিন প্রাইস কন্টিনিউড, যখন গ্যাসোলিনের দাম অনবরত বাড়তেছিল তখন মানুষ অভিযোগ করে হবে না, অভিযোগ করেছিল যে গ্যাস কোম্পানিগুলো একটা কাল্পনিক গ্যাস শর্টেজ তৈরি করতেছে। সো যেহেতু এখানে দেখেন কন্টিনিউড টু রাইজ, অনবরত বাড়তেছিল, আর অয়েল কোম্পানি অয়েল কোম্পানিগুলো তৈরি করতেছিল কাল্পনিক গ্যাস শর্টেজ। সো সবগুলাই যেহেতু পাস্টে আছে, সো কমপ্লেইনটাও কি করতে হবে, পাস্টেই করতে হবে। এই জন্য আমাকে পিপল কমপ্লেইন না বলে আমাকে বলতে হবে পিপল কমপ্লেইনড দ্যাট। সো এখানে কোন অপশনটা ভুল আছে, সি নাম্বার অপশনটা ভুল আছে। এরপর আপনারা স্ক্রলে যে 3 নাম্বার কোশ্চেনটা দেখতে পারতেছেন ওই কোশ্চেনটা আমরা সলভ করব। এট দ্য রেট দ্য ক্লার্ক ওয়্যার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন, যে হারে ক্লার্ক অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতেছিল, হ্যারি ফিগার্ড দ্যাট, হ্যারি দেখলো যে ইট উইল টেক 4 আওয়ার্স টু রিভিউ, টোটাল রিভিউ করতে কয় ঘন্টা সময় নেবে, 4 ঘন্টা সময় নেবে। যে হারে ক্লার্ক অ্যাপ্লিকেশনগুলো প্রসেস করতেছিল ওই হার অনুপাতে হ্যারি ফিগার কাউন্ট করে দেখলো টোটাল কাউন্ট করতে কত ঘন্টা সময় নেবে, 4 ঘন্টা সময় নেবে। তাহলে এখন আমরা আসি এট দ্য রেট দ্য ক্লার্ক ওয়্যার প্রসেসিং, কোন টেন্সে আছে, পাস্টে আছে। হ্যারি ফিগার দ্যাট, হ্যারি দেখেছিল যে, কোন টেন্সে আছে, পাস্টে আছে। তাহলে পরবর্তী অংশটাও কি করতে হবে, পাস্টই করতে হবে। যেহেতু এই সেন্টেন্সের 3টা অংশ, এই 3টা অংশের মধ্যে 2টা অংশ পাস্টে আছে, অন্য একটা অংশ কি করব, আমরা পাস্টই করব। সো পাস্ট যদি হয়ে থাকে ইট উইল টেক হবে না, কেন, উইলের পাস্ট ফর্ম কোনটা, উড, উইলের পাস্ট ফর্ম কোনটা, উইল উড। সো আমাকে ইট উইল টেক এর পরিবর্তে কি করতে হবে, ইট উড টেক এটা নিতে হবে। সেই জন্য আমরা কোন অপশনটাকে ভুল বলবো, অপশন সি, উইল টেকের জায়গায় কি হবে, উড টেক হবে। আমরা এখন কোশ্চেন নাম্বার 4 আপনাদের স্ক্রলে দেখতে পারতেছেন, এই কোশ্চেনটা আমরা এখন সলভ করব। কোশ্চেন নাম্বার 4, আচ্ছা আগে আমরা কোশ্চেনটাই পড়ি, দেখি কোশ্চেন নাম্বার 4 কি বলতেছে। মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল এসেছিল, while I dash the dinner, যখন আমি ডিনারটা, আমি এ নাম্বার অপশন দিয়ে করতেছি, while I would cook the dinner, যখন আমি ডিনারটা তৈরি করব। আচ্ছা একটু দেখি এখানে এ নাম্বার অপশনে কুক আছে, বি নাম্বার অপশনে হ্যাড কুকড আছে, সি নাম্বার অপশনে শুধু কুক আছে, আর ডি নাম্বার অপশনে ওয়াজ কুকিং আছে। আচ্ছা একটু বাংলা মিনিংটা করে দেখি আমরা কোনটা জাস্ট এটার সাথে খাপ খাই সেটা একটু দেখি আমরা। আচ্ছা সিম্পলি যদি বলি মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল এসেছিল যখন আমি রান্না করতেছিলাম, না যখন আমি রান্না করেছিলাম, না যখন আমি রান্না করব। দেখেন তো কোনটা সাউন্ডস গুড। যদি আমি বলি যে আমি এসেছিলাম যখন আম্মা রান্না করেছিল, না যখন আম্মা রান্না করতেছিল। আবার যদি বলি সে এসেছিল যখন আমি টিভি দেখেছিলাম, না যখন আমি টিভি দেখতেছিলাম। দেখেন তো কোনটা সাউন্ডস গুড। সাউন্ডস গুড ওইটাই হয় যখন আমি রান্না করতেছিলাম, যখন আম্মা রান্না করতেছিল, যখন আমি ঘুমাচ্ছিলাম, যখন আমি টিভি দেখতেছিলাম। তার মানে সে এসেছিল যখন আমি টিভি দেখতেছিলাম। তার মানে আপনি একটা জিনিস খেয়াল করেন, যখনের সাথের অংশটা সর্বদাই কি হচ্ছে, যখন আমি টিভি দেখতেছিলাম, যখন আম্মা রান্না করতেছিল, যখন আমি ঘুমাচ্ছিলাম। তার মানে যখনের অংশটা সর্বদাই চলমান বোঝাচ্ছে। তো এই জন্যই চলমান যেহেতু তাহলে অবশ্যই কন্টিনিউয়াস নিতে হবে। তো আমরা একটু মনে রাখবো যখন বা while যুক্ত অংশ সর্বদাই কি হবে, কন্টিনিউয়াস হবে। এখন কন্টিনিউয়াস হবে, কোন কন্টিনিউয়াস করবো আমরা, পাস্ট কন্টিনিউয়াসটা, পরীক্ষা এটাই আসে, এটাই আমরা একটু মাথায় রাখি। তাহলে while যুক্ত অংশ সর্বদাই কোন টেন্সে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। যখন অন্য অংশটা কোন টেন্সে থাকবে, পাস্ট ইনডিফিনিটে থাকবে। তাহলে অন্য অংশটা যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে while যুক্ত অংশটা সর্বদাই কোন টেন্সে করব আমরা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। দ্যাট মিন্স সাবজেক্ট বসাবো, তারপরে ওয়াজ অথবা ওয়্যার বসাবো, তারপরে ভার্বের সাথে কি বসাবে, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। সো এই জন্যই এখানে যে কোশ্চেনটা ছিল আপনি স্ক্রলে দেখতেছেন, কোশ্চেন নাম্বার 4, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল এসেছিল যখন আমি রান্না বা যখন আমি ডিনার তৈরি করতেছিলাম। সো while যুক্ত অংশটা সর্বদাই কোন টেন্সে করব, পাস্ট কন্টিনিউয়াসে করব। কেন, কারণ অন্য অংশটা দেখেন পাস্ট ইনডিফিনিটে আছে।
সো মাই আঙ্কেল কি আছে অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট, সেই জন্য হোয়াইল যুক্ত অংশটা কোন টেন্স হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট তারপরে অজ অথবা ওয়্যার তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করব। সো কোথায় আছে এখানে দেখেন ডি নাম্বার অপশনে হোয়াইল আই ওয়াজ কুকিং, সো ওয়াজ কুকিং ওয়াজ প্লাস ভার্বের সাথে আইএনজি। সো আমরা আনসার কোনটা নিব ডি অপশনটা আমরা আনসার নিব। ওকে আমরা এখন স্ক্রল বারে কোশ্চেন নাম্বার 5 দেখতে পাচ্ছি। আমরা কোশ্চেন নাম্বার 5 6 7 8 এই রুলসের আন্ডারে করব, কারণ এটা হলো খুবই ইম্পর্টেন্ট। মনে রাখবেন টেন্সের যে পার্টটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন হয় সেটা হলো এটা। আচ্ছা আগে আমরা একটু পড়ি এটা। কোশ্চেন নাম্বার 5 আপনি স্ক্রলে দেখতেছেন, এটা সলভ করার আগে আমরা এই দুটো एग्जांपल আগে সলভ করব। এক নাম্বার, করিম টোল্ড মি ইয়েস্টারডে, করিম গতকাল বলেছিল যে হি ভিজিটেড ইংল্যান্ড ইন 1971, সে 1971 সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিল। আর দুই নম্বরে আমি যে সেন্টেন্সটা লিখেছি সেটা হলো হি বট আ নিউ কার, সে একটা নতুন গাড়ি কিনেছে বিকজ কেন হিজ ওল্ড ওয়ান ব্রোক ডাউন, কারণ তার পুরাতনটা কি হয়েছে ভেঙে গেছে। ও বিকজ বিসিজেড লিখে ফেলেছি চ্যাট করতে করতে মেসেঞ্জারে। আচ্ছা ওকে, সো বিইসিএলইউএসি বিকজ, আপনি এটা মনে করবেন কারণ এটা, হ্যাঁ। সো আমরা এটা শর্ট লিখে ফেলেছি। ওকে, সো আমি দুইটা লিখেছি সেন্টেন্স। প্রথম সেন্টেন্সটা ছিল করিম আমাকে গতকাল বলেছিল সে 1971 সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিল। আর দুই নাম্বার যেটা লিখেছি হি বট আ নিউ কার, সে একটা নতুন গাড়ি কিনেছে। কেন নতুন গাড়ি কিনেছে? কারণ তার পুরাতন গাড়িটা কি হয়েছে ভেঙে গেছে। এখন আমি যে দুইটা সেন্টেন্স লিখেছি এই দুইটা সেন্টেন্সের মধ্যেই না একটু করে একটা জায়গায় ভুল আছে, সেই ভুলটা আপনাদেরকে একটু আইডেন্টিফাই করতে হবে। একটু গেস করেন তো দুইটা সেন্টেন্সে আমি কোথায় কোথায় ভুল করেছি। আই হোপ অনেকে এই সময়ের মধ্যে পেয়ে গিয়েছেন। যে ভুলটা আমি করেছি সেটা হলো এখানে হি ভিজিটেড হবে না, এখানে আমাকে বলতে হবে হি হ্যাড ভিজিটেড, এটা আমাকে লিখতে হবে। আর দ্বিতীয় সেন্টেন্সে আমি যে ভুলটা করেছি সেটা হলো এখানে ব্রোক ডাউন হবে না, ব্রোক ডাউন হবে না, এখানে হবে হ্যাড ব্রোকেন, হ্যাড ব্রোকেন ডাউন। ডাউনটা আমরা এটা না ইয়ে করি, এটা ঠিক আছে মনে করেন ডাউন। হ্যাড ব্রোকেন হবে, ব্রোকের জায়গায় হ্যাড ব্রোকেন হবে, আর এখানে ভিজিটের জায়গায় হ্যাড ভিজিটেড হবে। এখন কেন আমরা হ্যাড ব্রোকেন আর হ্যাড ভিজিটেড লিখলাম? এটা যেন কোন টেন্সে হ্যাড ব্রোকেন বা হ্যাড ভিজিটেড লিখতে হয়? এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে। মনে রাখবেন আমাদের টেন্সের ক্ষেত্রে যে টেন্সটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এক্সামের জন্য সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। সো আমরা এখন পাস্ট পারফেক্ট টেন্স শিখছি। এখন পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে যখনই আমি আলোচনা করি তখন স্টুডেন্টের মাথায় যে জিনিসটা প্রথম আসে সেটা হলো পাস্ট পারফেক্ট টেন্সে অবশ্যই কি থাকা লাগবে, বিফোর বা আফটার থাকতে হবে। এটা ছাড়া পাস্ট পারফেক্ট টেন্স হয় না। আর আমরা ছোটতেই শিখে এসেছি, ছোটবেলা থেকে শিখে এসেছি পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর বা আফটার থাকে। আর ওই যে একটা এক্সাম্পল থাকে, ডাক্তার আসিবার আগে রুগী মারা গেল, বা রুগী হওয়ার আগে ডাক্তার মারা গেল, এই জাতীয় কোনো একটা সেন্টেন্স আমরা পড়েছি। সো আমরা মনে করি পাস্ট পারফেক্ট হইতে গেলে বিফোর বা আফটার থাকতেই হবে, আর হয় ডাক্তার মারা যাবে না হয় রুগী মারা যাবে। কিন্তু না, অ্যাকচুয়ালি সেটা না, কনসেপ্টটা ডিফারেন্ট। মনে রাখবেন পাস্ট পারফেক্ট হইতে গেলে বিফোর বা আফটারে থাকতে হবে, এটা কোনো নিয়ম নাই, এটা ম্যান্ডেটরি না যে বিফোর বা আফটার থাকতে হবে। যে বিষয়টা ম্যান্ডেটরি সেটা আমরা ভালো করে মনে রাখবো। আমি আবার রিপিট করতেছি, প্লিজ গিভ ফুল কনসেন্ট্রেশন। মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে অতীতকালে দুইটা কাজ শেষ হবে। অতীতকালে কয়টা কাজ শেষ হবে? দুইটা কাজ। এই দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে। আই রিপিট ইট এগেইন, পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে অতীতকালে দুইটা কাজ হবে। এই দুইটা কাজের মধ্যে একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে। যে কাজটা আগে হবে সেটা হলো পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটাকেই কি বলবো? পাস্ট ইনডিফিনিট। সো কোনো একটা সেন্টেন্সে বিফোর বা আফটার নেই, দরকার নাই, কিন্তু ওই সেন্টেন্সে যদি দুইটা কাজ শেষ হয় আর ওই দুইটা কাজের মধ্যে একটা আগে আর একটা পরে, তাহলে মনে করবেন ওইটা পাস্ট পারফেক্টে আমরা স্ট্রাকচারে করব। এখন কোন অংশটা পাস্ট পারফেক্টে করব? যে অংশটা আগে শেষ হবে, আর যে অংশটা পরে শেষ হবে সেটা কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিটে করব। এখন তাহলে আপনারা এক্সাম্পলটা ভালো করে দেখেন। এক নম্বর এক্সাম্পল আমি কি বলেছিলাম? করিম টোল্ড মি ইয়েস্টারডে, করিম আমাকে কবে বলেছে? গতকাল বলেছে, অতীতের কথা। হি ভিজিটেড ইংল্যান্ড ইন 1971, সে 1971 সালে কি করেছিল? ইংল্যান্ড ভ্রমণ করেছিল। তাহলে করিম গতকাল বলেছিল আর সে 1971 সালে ইংল্যান্ড ভ্রমণ করেছিল। এই বাক্যে কয়টা অংশ আছে? এই বাক্যে দুইটা অংশ আছে। এখন এই দুইটা অংশ দুইটা কাজ আছে এখানে। একটা হলো সে আমাকে বলেছিল আর একটা হলো সে ইংল্যান্ড ভ্রমণ করেছিল। এখন এই দুইটা দেখেন তো দুইটাই অতীতে হয়েছে, আর দুইটা কি একসাথে হয়েছে? নো, একটা আগে হয়েছে আর একটা পরে হয়েছে। কোন কাজটা আগে হয়েছে? সে ইংল্যান্ড ভ্রমণ করেছিল 71 সালে, এই কাজটা আগে হয়েছে। আর তারপরে সে আমাকে গতকাল বলেছিল, এই কাজটা পরে হয়েছে।
তো আমরা আগেই জানি পাস্ট পারফেক্ট হইতে গেলে দুইটা কাজ হবে, একটা আগে হবে আর একটা পরে। যেটা আগে হবে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হবে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। এখন আমরা পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি জানি? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, দ্যাট মিন্স পাস্ট ফর্ম। সো করিং হবে সাবজেক্ট, টোল্ড ভার্বের 2 নাম্বার ফর্ম। আর এখানে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার আমি একটু লিখে দিচ্ছি আপনাদের। পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা, পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচারটা কি? আমরা জানি সেন্টেন্স কিভাবে লিখতে হবে স্ট্রাকচারে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3। ভার্বের 3 মানে ওই যে ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমি V1 বলবো, পাস্ট ফর্মকে V2 আর পাস্ট পার্টিসিপলকে V3। এটা হলো আমার পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। সেই জন্যই এখানে আমরা ভিজিট না লিখে কি লিখেছি? হ্যাড ভিজিটেড। এখন আসেন 2 নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করি। হি বট আ নিউ কার। সে একটা নতুন গাড়ি কিনেছিল। আজকে কিনেছে না অতীতে কিনেছে? অতীতে, যেহেতু বট আছে অতীতে কিনেছিল। কেন অতীতে কিনেছে? কারণ তার পুরাতন গাড়িটা ভেঙে গিয়েছিল। দেখেন এই সেন্টেন্সেও 2টা কাজ হয়েছে, একটা সে গাড়ি কিনেছিল আর একটা হলো তার পুরাতন গাড়িটা ভেঙে গিয়েছিল। এখন সে কোন সময় গাড়িটা কিনবে? আগে ভাঙবে তারপরে গাড়িটা কিনবে। তার মানে এখানে ভাঙার কাজটা হচ্ছে আগে আর গাড়ি কেনার কাজটা হচ্ছে পরে। আবার অতীতকালে 2টা কাজ, একটা কাজ আগে হয়েছে আর একটা কাজ কি হয়েছে? পরে। যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট, এই জন্য এখানে ব্রোক হবে না, কি হবে? হ্যাড ব্রোকেন ডাউন, হ্যাড ব্রোকেন ডাউন। আর এটা পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা হি বট, সাবজেক্ট প্লাস ভার্ব 2। সো এই হলো মূল বিষয় পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে আপনারা স্ক্রলে যে কোশ্চেন নাম্বার 5 দেখতেছেন এটা আমরা এখন সলভ করব। তবে 5 করার আগে আরেকটি বিষয় আপনাদেরকে আমি একটু জানাই রাখতে চাচ্ছি, সেটা হলো পাস্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা হলো অ্যাকচুয়ালি অ্যাক্টিভ সেন্সের ক্ষেত্রে এটা হবে অ্যাক্টিভ। যেহেতু অ্যাক্টিভ আর প্যাসিভ আমরা ওই যে ভয়েসে জানি অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। হ্যাঁ, সো এটা একটু আমি আপনাদেরকে একটু বুঝাই দিব। আর যদি প্যাসিভ হয় তখন কি হয়? ওই যে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে আসে, এরপরে হ্যাড এটাকে সাথে বিন যোগ হবে, হ্যাড বিন প্লাস V3। প্যাসিভ সেন্সের স্ট্রাকচারটা এটা প্যাসিভ। সো পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ সেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর প্যাসিভের স্ট্রাকচার হবে অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V3। পরের কোশ্চেনটা বাংলাদেশ ব্যাংকের এডির একটা কোশ্চেন। সো আমি একটু যদি অ্যাক্টিভ আর প্যাসিভ চলে এসেছি, আমি একটু আপনাদেরকে শর্টকাটে মানে বুঝিয়ে দিচ্ছি অ্যাক্টিভ আর প্যাসিভটা একদম সংক্ষেপে। দেখেন অ্যাক্টিভ আর প্যাসিভের মূল যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো কাজটা যে শেষ করতেছে সে যদি বাক্যে বিদ্যমান থাকে তাহলে হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ, আর কাজটা যে শেষ করতেছে সে যদি ওই বাক্যে বিদ্যমান না থাকে তাহলে ওই সেন্টেন্সটা হবে প্যাসিভ। কেমন সেটা দেখি। যদি আমি বলি 5 জন শ্রমিক মগবাজারের রাস্তা মেরামত করছে। 5 জন শ্রমিক মগবাজারের রাস্তা মেরামত করছে। এখন মগবাজারের রাস্তা কে মেরামত করছে? 5 জন শ্রমিক করতেছে। যে মেরামত করছে সে এখানে আছে, এই জন্য এই বাক্যটা কি হবে? অ্যাক্টিভ হবে। আর প্যাসিভ কি হতো? যদি আমি সিম্পলি বলতাম যে মগবাজারের রাস্তা মেরামত করা হচ্ছে। ঢাকা শহরের একটা জায়গা মগবাজারের রাস্তা মেরামত করা হচ্ছে। আচ্ছা, মগবাজারের রাস্তা কি নিজেই নিজেকে মেরামত করতে পারে? নো, অবশ্যই কোনো শ্রমিক করবে অথবা কোনো কন্ট্রাক্টর করবে, তার কোনো কথা কি আমি বলেছি? না, আমি শুধু বলেছি মগবাজারের রাস্তা মেরামত করছে। সো মেরামত করা হচ্ছে। সো কাজটা যে শেষ করতেছে সে এখানে বিদ্যমান না, এই জন্য এই বাক্যটাকে কি বলবো? প্যাসিভ। সো যেহেতু আমার পরের কোশ্চেনটা বাংলাদেশ ব্যাংকের এডিট কোশ্চেন এবং ওখানে অ্যাক্টিভ আর প্যাসিভের একটা বিষয় আছে, এই জন্য আমি অ্যাক্টিভ আর প্যাসিভটা একটু ক্লিয়ার করে দিলাম। অ্যাক্টিভ কখন হবে? ওই কাজটা যে শেষ করতেছে সে যদি বাক্যে থাকে তাহলে অ্যাক্টিভ, আর কাজটা যে শেষ করতেছে সে যদি বাক্যে না থাকে তাহলে প্যাসিভ। এখন তাহলে আপনারা স্ক্রলে যে 5 নাম্বার কোশ্চেনটা দেখতেছেন ওই কোশ্চেন নাম্বার 5টা আমরা সলভ করতে পারবো। তাহলে আসি আমরা, কোশ্চেনটা কি আছে? দ্য অরেটর মানে হলো বক্তা। দ্য অরেটর হ্যাড বিন লেফট দ্য অডিটোরিয়াম। ওই বক্তা অডিটোরিয়াম ত্যাগ করেছিল বিফোর দ্য অডিয়েন্স স্টুড আপ। অডিয়েন্সরা দাঁড়ানোর আগেই, অডিয়েন্সরা বা দর্শকরা দাঁড়ানোর আগেই অরেটর বক্তা কি করেছিল? স্টেডিয়াম ত্যাগ করেছিল। তাহলে দেখেন তো এখানে কয়টা কাজ আছে? এখানে 2টা কাজ হচ্ছে। একটা হলো বক্তা স্টেডিয়াম ত্যাগ করেছিল, আর একটা হলো দর্শনার্থীরা বা অডিয়েন্সরা দাঁড়িয়েছিল। 2টা কাজ হচ্ছে। এখন 2টা কাজই দেখেন অতীতে। কেন? অরেটর হ্যাড লেফট ত্যাগ করেছিল আর অডিয়েন্সরা কি করেছিল? দাঁড়িয়েছিল। যেহেতু অতীতকালে 2টা কাজ শেষ হয়েছে এবং দেখেন এই 2টা কাজ একই সাথে না, একটা আগে একটা পরে। আমরা জানি পাস্ট পারফেক্ট হইতে গেলে অতীতকালে কয়টা কাজ শেষ হবে? 2টা কাজ শেষ হবে। একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে। যে কাজটা আগে হবে ওইটাকেই পাস্ট পারফেক্ট বলবো, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখানে কোন কাজটা আগে হয়েছে? আমরা সেন্টেন্স পড়ে কি বুঝলাম? যে
অডিয়েন্সরা দাঁড়ানোর পূর্বেই বক্তা চলে গিয়েছিল, তার মানে বক্তা চলে গিয়েছিল এই অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট করব, আর অডিয়েন্সরা দাঁড়িয়েছিল এই অংশটাকে পাস্ট ইনডিফিনিট করব। এখন আমার যে আন্ডারলাইন করা আছে পাস্ট পারফেক্টের অংশে আন্ডারলাইন করা আছে। এখন এই যে বক্তা দাঁড়িয়েছিল পাস্ট পারফেক্টে চলে গিয়েছিল বক্তা। এখন পাস্ট পারফেক্টে আমরা জানি অ্যাক্টিভের স্ট্রাকচার সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি আর প্যাসিভের স্ট্রাকচার অবজেক্ট হ্যাড বিন ভার্বের থ্রি, কিন্তু আমাকে এখন দেখতে হবে এই অংশটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। আচ্ছা, কে যেন চলে গিয়েছিল? বক্তা চলে গিয়েছিল। দ্য অরেটর লেফট দ্য অডিটোরিয়াম। অডিটোরিয়াম ত্যাগ করেছিল কে? বক্তা ত্যাগ করেছিল। তাহলে যে ত্যাগ করেছিল সেই বাক্যে বিদ্যমান আছে। কে ত্যাগ করেছিল? বক্তা ত্যাগ করেছিল। সেই জন্য এই বাক্যটা কিসে করতে হবে? অ্যাক্টিভে করতে হবে। অ্যাক্টিভ মানে সাবজেক্ট হবে, এরপরে শুধু হ্যাড, নট হ্যাড বিন, এরপরে ভার্বের থ্রি। তো এই জন্যই আমরা কোন অপশনটাকে আনসার করব? আমরা এ নাম্বার হ্যাড বিন লেফট, এটা হবে না কারণ এটা অ্যাক্টিভ সেন্স। আমরা হ্যাড বিন লেফট প্যাসিভ সেন্সের ক্ষেত্রে হবে। অজ লেফট, অজ হবে না কারণ কি এটা পাস্ট পারফেক্ট হবে, আর পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট হ্যাড ভার্বের থ্রি। সো আমাদেরকে আনসার কোনটা নিতে হবে? সি নাম্বার অপশনটাকে আনসার নিতে হবে। কেন সি নাম্বার অপশনটাকে আনসার নিব আমরা? হ্যাড লেফট কেন নিব? কারণ এটা অ্যাক্টিভ এবং কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্টে আছে। এই জন্য স্ট্রাকচার অনুযায়ী আমরা সি নাম্বার, দ্য অরেটর হ্যাড লেফট দ্য অডিটোরিয়াম। সো আনসার হবে সি, 5 নাম্বার কোশ্চেন। এখন আপনার স্ক্রল বারে 6 নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছেন, কোশ্চেন নাম্বার 6। এটাও আমরা আনসার করি। 6 নম্বর কোশ্চেনটা হলো, হোয়েন শাকিব খানস মুভি কেম টু দ্য টাউন। যখন শাকিব খানের মুভি শহরে আসতো, অল দ্য টিকিটস, সকল টিকিট হ্যাড সোল্ড আউট ফার ইন অ্যাডভান্স, আগে ভাগেই কি হতো? বিক্রি হয়ে যেত। যখন শাকিব খানের মুভি শহরে আসতো তখন সকল টিকিট আগেই বিক্রি হয়ে যেত। আবার দেখেন তো এখানে দুইটা অংশ, দুইটা কাজ। একটা শাকিব খানের মুভি শহরে আসতো, আর একটা হলো আগেই টিকিটগুলা বিক্রি হয়ে যেত। এখন দুইটা কাজে কি হয়েছে? অতীতকালে। এখন দুইটা কাজ কিন্তু একসাথে হয়নি, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে। কোন কাজটা আগে হয়েছে আপনারা একটু দেখেন তো। ইয়েস, আগেই কি হতো? টিকিটগুলো বিক্রি হয়ে যেত। সো আগে বিক্রি হতো, তারপরে মুভিটা রিলিজ পেত। তাহলে এখানে অতীতকালে দুইটা কাজ, একটা আগে একটা পরে। কোন কাজটা আগে? টিকিট বিক্রির কাজটা আগে। সেই জন্য এই অংশটা পাস্ট পারফেক্টে হবে, আর আসার কাজটা কি হবে? মুভি রিলিজ পাওয়ার কাজটা কি হবে? পাস্ট ইনডিফিনিটে হবে। সো আমরা আগেই টিকিট বিক্রি হয়ে গিয়েছিল, এটা হলো পাস্ট পারফেক্টে করব আমরা। এখন কথা হলো পাস্ট পারফেক্টে যে করব এটা কি অ্যাক্টিভ সেন্সে না এটা প্যাসিভ সেন্সে আছে? আচ্ছা, আপনারা একটু দেখেন তো, টিকিট কি নিজেই নিজেকে বিক্রি করে না যে টিকিট সেলসম্যান সে বিক্রি করবে? অবশ্যই কোনো একজন ব্যক্তি বিক্রি করবে। তার কথা কি এখানে বলা আছে? নো, এখানে শুধু বলা আছে অল দ্য টিকিটস হ্যাড সোল্ড ফার ইন অ্যাডভান্স, আগেই টিকিটগুলো বিক্রি হয়ে যেত। সো এই জন্য এখানে টিকিট বিক্রির কাজটা আগেই হয়েছে, এবং এই বাক্যে যে টিকিট বিক্রি করেছে সে এখানে বিদ্যমান না। এই জন্য এটা পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ সেন্সে করবো আমরা। পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ স্ট্রাকচারে করবো। প্যাসিভ স্ট্রাকচারে প্রথমে অবজেক্ট অল দ্য টিকিটস, এরপর আমাকে হ্যাড বিন ইউজ করতে হবে, তারপরে V3 মানে সোল্ড আউট। সো আমরা কোন অপশনটাকে তাহলে আনসার নিব? আমরা আনসার নিব হলো ডি নাম্বার অপশনটা, অল দ্য হ্যাড বিন সোল্ড আউট ফার ইন অ্যাডভান্স। ইয়েস, সো 6 এর আনসার হবে ডি। এখন আপনারা স্ক্রল বারে কোশ্চেন নাম্বার 7 দেখতে পাচ্ছেন। 7 নাম্বার কোশ্চেনটা আমরা আনসার করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সেন্টেন্স? কোন সেন্টেন্সটা কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। কোন সেন্টেন্সটা কারেক্ট? এ নাম্বার অপশন, শি ডিনাইড দ্যাট, সে অস্বীকার করেছিল যে শি হ্যাড বিন রিটেন দ্য লেটার, সে যে এই চিঠিটা লিখেছিল সে এটা অস্বীকার করেছিল। আবার দেখেন এখানে কিন্তু বিফোর বা আফটারের কোনো কিছু না, সিম্পলি একটু চিন্তা করি, সে যে এই চিঠিটা লিখেছিল সেটা অস্বীকার করেছিল। তাহলে এখানে আবার অতীতকালে কয়টা কাজ হয়েছে? দুইটা কাজ। একটা সে চিঠি লিখেছিল, আর একটা কি সে চিঠি লিখেছিল এটা অস্বীকার করেছিল। লিখার একটা কাজ আর অস্বীকার করা একটা কাজ। এখন দুইটাই অতীতকালে হয়েছে, একটা আগে একটা পরে। কোন কাজটা আগে হবে? আগে সে চিঠি লিখবে, তারপরে কি করবে? অস্বীকার করবে। তাহলে চিঠি লেখার কাজটা আমি পাস্ট পারফেক্টে করব, আর অস্বীকার করার কাজটা কোন টেন্সে করব? পাস্ট ইনডিফিনিটে করব। এটা কোন অপশনে আছে যে লেখার কাজটা পাস্ট পারফেক্টে আর অস্বীকার করার কাজটা কোন টেন্সে? পাস্ট ইনডিফিনিটে। দেখেন এ নাম্বার, শি ডিনাইড দ্যাট, সে অস্বীকার করেছিল। ইয়েস, পরবর্তীতে যেহেতু অস্বীকার করবে পাস্ট ইনডিফিনিট। শি হ্যাড বিন রিটেন হবে না হ্যাড রিটেন হবে? কারণ আমরা জানি অ্যাক্টিভের ক্ষেত্রে হ্যাড প্লাস V3। সো এটা কোন অপশনে আছে? শি ডিনাইড দ্যাট শি হ্যাড রিটেন দ্য লেটার। ইয়েস, বি নাম্বার অপশনে ঠিক আছে। শি ডিনাইড, সে অস্বীকার করেছিল, পাস্ট ইনডিফিনিট। শি হ্যাড রিটেন দ্য লেটার, শি হ্যাড রিটেন দ্য লেটার, সে চিঠিটা লিখেছিল, এটা সে অস্বীকার করেছিল। সো কোন অপশন ঠিক আছে? বি নাম্বার অপশনটা ঠিক আছে।
সি নাম্বারে ভুল কোথায়? সি নাম্বারে ভুল হলো শি রোট হবে না, শি হ্যাড রিটেন হবে। আর ডি নাম্বার অপশনে ভুল কোথায়? শি হ্যাজ রিটেন দিয়েছে, হ্যাজ হবে না, কি হবে? হ্যাড হবে, কারণ পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে হ্যাড হয়। সো আমাকে আনসার কোনটা নিতে হবে? বি ফর বাংলাদেশ। সো বি অপশনটা ঠিক আছে। ওকে, আমরা এখন তাহলে কোশ্চেন নাম্বার 8টা সলভ করব। আপনি স্ক্রলে কোশ্চেন নাম্বার 8টা দেখতেছেন। তবে 8 সলভ করার আগে আমরা একটা এক্সাম্পল দেখি, এটা আগে ক্লিয়ার হই, তাহলে আমাদের এই কোশ্চেনটা সলভ করতে খুব সহজ হবে। আপনার যদি এক্সাম্পল আমি যেটা দিয়েছি, আমি একটা সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সটা হলো দ্য সায়েন্টিস্ট, ওই সকল বিজ্ঞানীরা উইল ডিসকভার, আবিষ্কার করবে, দ্য কিওর অফ ক্যান্সার, ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে, বাই দ্য এন্ড অফ 2030, 2030 সালের শেষ সময়ের মধ্যে ওই সকল বিজ্ঞানীরা ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে। এখন কবে আবিষ্কার করবে? 2030 সালের শেষ সময়ের মধ্যে আবিষ্কার করবে। এখন যেহেতু কবে আবিষ্কার করবে? 2030 সালের শেষ সময়, ভবিষ্যতের কথা বোঝাচ্ছে। সো ভবিষ্যতের কথা বুঝাইলে উইল, ফিউচার ইনডিফিনিট আমরা জানি ফিউচার হয়, আর ফিউচার হইলে ফিউচারের স্ট্রাকচার কি? উইল প্লাস ভার্বের বেস ফর্ম, সো উইল ডিসকভার। সো সেন্টেন্সটা আপনাদের মনে হচ্ছে ঠিক আছে, তাই না? ঠিক আছে বোধহয়, কিন্তু না, সেন্টেন্সটা ঠিক নাই। সেন্টেন্সে একটা জায়গায় ভুল আছে। এই ভুলটা কোথায় সেটা একটু আপনারা দেখেন তো, কোন জায়গায় ভুলটা থাকতে পারে, একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন। টাইম আপ। ওকে, আই হোপ আপনারা অনেকেই পেরেছেন। সো দেখি আমি একটু লিখে দিই সেন্টেন্সটা কোন জায়গায় ভুল। সেন্টেন্সটা এই জায়গায় ভুল, উইল ডিসকভার, এটা হবে না, এটা হবে হলো উইল হ্যাভ discovered, DISCOVERED, discovered. সো এটা হবে কারেক্ট। সেন্টেন্সের কারেক্টটা কি হবে? দ্য সায়েন্টিস্ট উইল হ্যাভ ডিসকভার্ড দ্য কিওর অফ ক্যান্সার, বিজ্ঞানীরা ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে, বাই দ্য এন্ড অফ 2030, 2030 সালের শেষ সময়ের মধ্যে বিজ্ঞানীরা ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে। এখন অনেকের মধ্যে কনফিউশন, কেন এখানে উইল হ্যাভ ডিসকভার্ড হবে? উইল ডিসকভারই তো ঠিক ছিল। আমরা একটু মনে রাখবো ভাই, আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম প্রিয় শিক্ষার্থী, যে আমাদের দুইটা টেন্স খুবই ইম্পর্টেন্ট আমাদের ব্যাংকের কম্পিটিটিভ এক্সামের জন্য। একটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, আর একটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। আমরা অলরেডি পাস্ট পারফেক্ট শিখে ফেলেছি, এখন আমরা যে যেটা শিখবো সেটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। এটা কি সেটা একটু দেখি। আমাদের অনেক স্টুডেন্টই ফিউচার ইনডিফিনিট আর ফিউচার পারফেক্ট এই দুইটা এক জায়গায় করে ফেলে। আমি এই দুইটাকে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করতেছি। মনে রাখবেন, ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে এটা বোঝাইলে ফিউচার ইনডিফিনিট হয়। আর ভবিষ্যতের এই কাজটা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বোঝায়, যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হবে বোঝায়, তখন সেটা আর ফিউচার ইনডিফিনিট হবে না, তখন সেটা কি হবে? ফিউচার পারফেক্ট টেন্স হবে। কেমন? আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই। আমি যদি বলি আমি একটা জামা কিনবো, বা আমি একটা মার্কার ক্রয় করব। আমি একটা মার্কার ক্রয় করব, আচ্ছা এটা কবে কিনবো? ভবিষ্যতে কিনবো। সিম্পলি কোনো কাজ ভবিষ্যতে হবে এটা বুঝাইলে ফিউচার ইনডিফিনিট। সো আমি একটা মার্কার ক্রয় করব, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কিন্তু এই কাজটা, ভবিষ্যতের এই কাজটা যদি একটা টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ করা হয়, কেমন? আমি বললাম আমি আগামী 5 দিনের মধ্যে একটা মার্কার কিনবো। কবে কিনবো? ভবিষ্যতেই কিনবো, কিন্তু একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছি। কবে কিনবো? আগামী 5 দিনের মধ্যে। তখন সেটা আর ফিউচার ইনডিফিনিট হবে না, সেটা কি হবে? ফিউচার পারফেক্ট হবে। সো আরেকটা পয়েন্টে আপনাদের যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় সেটা হলো যে আমি যদি এমন বলি যে আমি আগামী 2025 সালে MBA শেষ করব। তাহলে আমি কবে MBA প্রোগ্রামটা শেষ করব? 2025 সালে শেষ করব। বলেন তো এটা কোন টেন্স হয়? অনেকে ফিউচার পারফেক্ট বলতেছে। নো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। কেন? এটা একটা নির্দিষ্ট সময়ে, আমি বলেছি ফিউচার পারফেক্ট হইতে গেলে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হইতে হবে, মধ্যে একটা টাইম ফ্রেমের মধ্যে আনতে হবে। সো কেউ যদি বলে যে আমি 2025 সালে MBA প্রোগ্রাম শেষ করব, সে ফিক্সড কবে করবে? 2025 সালেই করবে। সো এই জন্য ওইটা হবে ফিউচার ইনডিফিনিট। কিন্তু ওই কথাটাই যদি কেউ এইভাবে বলে যে আমি 2025 সালের মধ্যে MBA শেষ করব, তখন কিন্তু সেটা ফিউচার পারফেক্ট হয়ে যাবে। কেন ফিউচার পারফেক্ট? সে 2025 সালের মধ্যে, তার মানে কি এখন 2020 সাল, সে 21 সালেও করতে পারে, 22 সালেও করতে পারে, 23 সালেও করতে পারে, 24 সালেও করতে পারে, 25 সালেও করতে পারে। সো এই জন্যই ভবিষ্যতে নির্দিষ্ট কোনো একটা সময় বা ভবিষ্যতে কোনো কাজ শেষ হবে, এই দুই ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, আর ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি হয় তখন সেটা ফিউচার পারফেক্ট।
সো বি কেয়ারফুল। এখানে দেখেন তো নির্দিষ্ট সময়ে বলতেছে না নির্দিষ্ট সময়ের মধ্যে বলছে। যদি এখানে এমন বলতো বিজ্ঞানীরা 2030 সালে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার করবে, তখন কিন্তু ফিউচার ইনডিফিনিট। কেন? কবে করবে? 30 সালেই করবে। কিন্তু আমি সেন্টেন্সে যেটা দিয়েছি বিজ্ঞানীরা 2030 সালের মধ্যে আবিষ্কার করবে, মধ্যে। সো এই জন্য নির্দিষ্ট সময়ের, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের মধ্যে যখন হবে তখন সেটা ফিউচার ইনডিফিনিট হবে না, কি হবে? ফিউচার পারফেক্ট হবে। আর আমরা জানি ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট হবে, এরপরে উইল হবে, এরপরে ভার্বের বেস ফর্ম হবে। আমরা যদি অ্যাক্টিভটাই শিখি, এর আগে প্যাসিভটা শিখেছিলাম, জাস্ট লেগেছিল করে। আপনাদের লেকচার 7 এ অ্যাক্টিভ প্যাসিভ সম্পর্কে বিস্তর আলোচনা করা হবে। সো ফিউচার ইনডিফিনিট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম। আর ফিউচার পারফেক্টের ক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে সাবজেক্ট হবে, এরপরে উইল হ্যাভ হবে, উইল হ্যাভ, এরপরে কি হবে? উইল হ্যাভ প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো যদি ফিউচার ইনডিফিনিট হয় আপনি এই স্ট্রাকচার ফলো করবেন, আর ফিউচার পারফেক্ট হলে এই স্ট্রাকচার ফলো করবেন। এখন আমাদের সেন্টেন্সটা কি ছিল? বিজ্ঞানীরা 2030 সালের মধ্যে আবিষ্কার করবে। সো ফিউচার কি ইনডিফিনিট হবে না পারফেক্ট হবে? নো, পারফেক্ট, কারণ ভবিষ্যৎ নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাচ্ছে। সেই জন্য আমরা উইল ডিসকভার না দিয়ে আমরা কি দিয়েছি? উইল হ্যাভ ডিসকভার্ড। সো আই হোপ আপনারা বুঝেছেন। তাহলে আমরা এখন স্ক্রলে যে কোশ্চেন নাম্বার 8টা দেখা যাচ্ছে, এটা আমরা এখন খুব সহজেই সলভ করতে পারবো। কি বলতেছে? এটা একটা শর্টকাট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা মনে রাখবেন বাই, এটা শর্টকাট দিচ্ছি। এটা যদি আপনারা মিনিং এর প্রতি বেশি গুরুত্ব দেন, শর্টকাটটা হলো বাই প্লাস ফিউচার টাইম, বাই প্লাস ফিউচার টাইম। আপনি যদি কোনো সেন্টেন্সে বাই প্লাস ফিউচার টাইম পান তাহলে অবশ্যই ওই সেন্টেন্সটা আপনি ফিউচার পারফেক্টে করবেন। আবারও বললাম, কোনো সেন্টেন্সে যদি আপনি বাই বাই প্লাস ফিউচার টাইম উল্লেখ থাকে তাহলে ওই সেন্টেন্সটা কিসে করবেন? আপনারা ফিউচার পারফেক্টে করবেন। যেমন দেখেন এখানে বাই প্লাস কি আছে? ফিউচার টাইম 2030 সাল, ওটা ফিউচার পারফেক্টে হবে। সো আসি তাহলে আমরা এখন কোশ্চেনটা সলভ করি। স্ক্রলে কোশ্চেন নাম্বার 8টা দেখতে পাচ্ছেন, সেটা আমরা এখন সলভ করব। বাই দ্য এন্ড অফ 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর শেষ সময়ের মধ্যে, বাই দ্য এন্ড অফ 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দীর শেষ সময়ের মধ্যে, দ্য কম্পিউটার, এ নাম্বার অপশন দিয়ে পড়তেছি, দ্য কম্পিউটার বিকেম আ নেসেসিটি ইন এভরি হোম। কম্পিউটার প্রতিটা বাসারই একটা গুরুত্বপূর্ণ জিনিস হয়ে দাঁড়াবে বা গুরুত্বপূর্ণ যন্ত্র হয়ে দাঁড়াবে। সো একবিংশ শতাব্দীর শেষ সময়ের মধ্যে, দেখেন তো একটু, এটা কি একবিংশ শতাব্দীতে বলেছে না একবিংশ শতাব্দীর মধ্যে বলেছে? মধ্যে বলেছে। সো ভবিষ্যতের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, যেটা ফিউচার ইনডিফিনিট হবে না, কি হবে? ফিউচার পারফেক্ট। আর যদি আপনারা শর্টকাটটাও ফলো করেন, শর্টকাটে কি আছে? বাই প্লাস ফিউচার টাইম। দেখেন তো বাই আছে এর শুরুতে, তারপরে এন্ড অফ দ্য 21st সেঞ্চুরি, একবিংশ শতাব্দী, যে বাই প্লাস ফিউচার টাইম। সো এটা আমাকে ফিউচার পারফেক্টে করতে হবে। আর ফিউচার পারফেক্ট স্ট্রাকচার কি? উইল হ্যাভ হবে প্লাস V3 হবে। কোন অপশনে উইল হ্যাভ V3 আছে? ডি নাম্বার অপশন, উইল হ্যাভ বিকাম। সো আমরা 8 নাম্বার কোশ্চেনের আনসার কোনটা নিব? ডি অপশনটা আনসার হবে। ওকে, আপনি স্ক্রলে এখন কোশ্চেন নাম্বার 9 দেখতে পাচ্ছেন। তবে 9 সলভ করার আগে আমরা আগে উপরে সেন্টেন্সটা একটু দেখি। আচ্ছা, আমি একটা সেন্টেন্স লিখেছি, আপনারা দেখেন। নো সুনার হি হ্যাড রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। দ্যাট মিনস কিছু কিছু বাক্য বাংলা পক্ষে আমরা এমন বলি, দেখেন আমরা ছোটবেলায় অনেক পড়েছি সেন্টেন্সটা, যে আমরা স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতেই ট্রেনটি ছেড়ে দিল, বা আমরা স্টেশনে যাওয়া মাত্রই ট্রেনটি ছেড়ে দিল। আবার এভাবেও আমরা সেন্টেন্সটা পড়েছি যে আমরা ক্লাসরুমে ঢুকতে না ঢুকতেই ঘন্টা বেজে উঠলো, বা আমরা ক্লাসরুমে ঢোকা মাত্রই ঘন্টা বেজে উঠলো। এই যে ঢুকতে না ঢুকতেই বা ঢোকা মাত্রই ঘন্টা বেজে উঠলো, এই যে টাইপের সেন্টেন্সটা আমরা ওখানে পৌঁছাইতে না পৌঁছাইতেই বা পৌঁছানো মাত্রই এটা হলো, এই টাইপের সেন্টেন্সটা আমরা নো সুনার দিয়ে শুরু করি। ইংলিশে যখন আমরা এই সেন্টেন্সটা লিখি তখন আমরা নো সুনার দিয়ে শুরু করি। তাহলে এখানে মিনিংটা যেটা দাঁড়াইলো, নো সুনার হি হ্যাড রিচড দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে দেন দ্য ট্রেন লেফট। আমরা সেন্টেন্সটা অনেকবার আমরা এসএসসি বা ইন্টারমিডিয়েটে লিখেছি, যে সেই স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে ট্রেনটি কি করলো? ছেড়ে দিল। এখন দেখেন সেন্টেন্সে একটু ভুল আছে, ভুলটা কোথায় আপনাদেরকে একটু বের করতে হবে। ফার্স্ট দেখেন তো এই সেন্টেন্সের মধ্যে আমি ভুল করেছি, এক জায়গায় 2 জায়গায় ভুল করেছি, সেই ভুলটা আপনারা একটু আইডেন্টিফাই করেন। টাইম আপ। ওকে, দেখি আপনারা কতজন পেরেছেন। এখানে নো সুনার হি হ্যাড হবে না, এখানে নো সুনার হ্যাড হি হবে। নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন।
আরেকটা বড় ভুল যেটা আমরা প্রত্যেকেই করে থাকি, বি কেয়ারফুল, এটা বারংবার পরীক্ষায় সবাই ভুল করে। এখানে দেন হবে না, যদিও মিনিং অনুযায়ী দেনটা বেশি আসতেছে, কিন্তু দেন হবে না, এখানে কি হবে, দেন হবে, নট দেন, THEN নট, THAN, দেন। সো আমাকে কারেক্ট কি বলতে হবে, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সেই স্টেশনে পৌঁছানো মাত্রই দেন দ্য ট্রেন লেফট, ট্রেনটা কি করলো, ছেড়ে দিল। ওকে, তাহলে আমরা একটা রুলস দেখি, রুলসটা দেখলে আপনাদের আরো বেশি সহজ হবে। ওকে, সো আমরা একটা রুলস লিখতেছি, আমি যে রুলসটা দেখেছি, কারণ আমরা এই টাইপের বাক্যটা আমরা তিনটা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি, নো সুনার দিয়েও শুরু করতে পারি, হার্ডলি দিয়েও শুরু করতে পারি, স্ক্যার্সলি দিয়েও শুরু করতে পারি। তবে কোনটাতে কি রুলসটা অ্যাপ্লাই হবে সেটা একটু দেখে আমি রুলস আকারে লিখে দিয়েছি। সেটা হলো, প্রথমে যদি আপনি সেন্টেন্সের শুরুতে নো সুনার, হার্ডলি বা স্ক্যার্সলি লিখেন, এরপরে আপনারা হ্যাড কথাটি দিবেন। এই যে সেন্টেন্সটা আমি মিনিংটা বললাম, যে আমি ওখানে পৌঁছানো মাত্রই ঘন্টা বেজে উঠলো, ওইটা, বা পৌঁছাইতে না পৌঁছাইতে সেটা হলো, এই ধরনের সেন্টেন্সটা আমরা তিনটা ওয়ার্ড দিয়ে শুরু করতে পারি, নো সুনার দিয়ে শুরু করতে পারি, হার্ডলি দিয়ে শুরু করতে পারি, স্ক্যার্সলি দিয়ে শুরু করতে পারি। আপনি যেটা দিয়ে শুরু করেন না কেন, এরপরে আপনাকে হ্যাড লিখতে হবে, তারপরে আপনাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে VTD মানে পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, এরপরে দেন লিখতে হবে অথবা হোয়েন লিখতে হবে। আমি আবারও বলি, এটা কিন্তু এ নট ই, দেন লিখতে হবে, তারপরে হোয়েন লিখতে হবে, তারপরে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস V2। এখন কথা হলো, কোন জায়গায় দেন হবে আর কোন জায়গায় হোয়েন হবে। মনে রাখবেন, নো সুনার থাকলে নো সুনারের সাথে দেন হয়, আর হার্ডলি আর স্ক্যার্সলি থাকলে এর সাথে কি হয়, হোয়েন হয়। সো আপনি নো সুনার দিয়ে শুরু করলে এই অংশে দেন লিখবেন, আর এখানে যদি হার্ডলি আর স্ক্যার্সলি দিয়ে শুরু করেন তাহলে এখানে কি লিখবেন, হোয়েন লিখবেন, এই আর কিচ্ছু না। সো এই জন্যই আমি এখানে হি হ্যাড লিখেছিলাম, হি হ্যাডটা ভুল, এখানে হ্যাড হি হবে, কারণ আগে হ্যাড তারপরে সাবজেক্ট। আর এখানে আমি দেন লিখেছিলাম, অ্যাকচুয়ালি এখানে দেন হবে না, কি হবে, এখানে দেন হবে। তাহলে এখন আসেন, আপনারা স্ক্রলে যে কোশ্চেন নাম্বার 9টা দেখতে পাচ্ছেন, এটা আমরা এখন তাহলে সলভ করতে পারবো। কোশ্চেন নাম্বার 9 কি বলতেছে, আমাকে 9 অ্যাকচুয়ালি চুজ দ্য কারেক্ট আনসার, আমাকে সঠিক আনসারটা বের করতে হবে। এখানে 4টা অপশন আছে, কোন অপশনটা কারেক্ট সেটা আমাদেরকে বের করতে হবে। আসেন, এ নাম্বার অপশনে কি বলতেছে, নো সুনার হ্যাড দ্য প্রোগ্রাম স্টার্ট দেন ইট স্টার্টেড টু রেইন। প্রোগ্রামটা শুরু হতে না হতেই কি হলো, বৃষ্টি শুরু হলো, বা প্রোগ্রামটা শুরু হওয়া মাত্রই বৃষ্টি নামলো। এই যে হতে না হতেই বা হওয়া মাত্রই, আমরা নো সুনার হার্ডলি স্ক্যার্সলি দিয়ে শুরু করি, তারা নো সুনার দিয়ে শুরু করেছে। সো যেহেতু নো সুনার দিয়ে শুরু করেছে, এই স্ট্রাকচার মেইনটেইন করতে হবে। এখন দেখেন, এই নাম্বার অপশনে কোন জায়গায় ভুল করে ফেলেছে তারা, হ্যাড আগে নিয়ে এসেছে, তারপরে সাবজেক্ট নিয়ে এসেছে, কিন্তু তারপরে ভার্বের বেস ফর্ম রাখছে, কিন্তু ভার্বের কয় নাম্বার ফর্ম হওয়ার কথা, 3 নাম্বার ফর্ম হওয়ার কথা, এই জন্য এই নাম্বার ভুল। এবার আসেন, বি নাম্বারটা ঠিক আছে কিনা সেটা দেখবো আমরা। ও এ নাম্বার অপশনে, বি নাম্বার অপশনে দেখেন, নো সুনার হ্যাড দ্য প্রোগ্রাম স্টার্ট, আবার তার স্টার্ট করেছে, কিন্তু এখানে স্টার্টেড হবে। আরো একটা ভুল আছে, ওখানে দেন, হ্যাঁ দেন ঠিক আছে। এ নাম্বার অপশনে আরেকটা ভুল ছিল, ওখানে দেন লিখেছে, দেখেন ওখানে হবে দেন। আসেন তাহলে বি নাম্বার অপশনে ভুলটা কোথায়, এখানে স্টার্টে ভুল। এবার আসে সি নাম্বার অপশনে, নো সুনার হ্যাড দ্য প্রোগ্রাম স্টার্টেড দেন ইট স্টার্টেড রেইন। দেখি তোমরা ঠিক আছে কিনা, নো সুনার, ইয়েস নো সুনার, এরপরে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আছে, তারপরে স্টার্টেড ভার্বের 3 নাম্বার ফর্ম, স্টার্টেড ভার্বের 3 নাম্বার ফর্ম। এরপরে দেখেন কি আছে, দেন কথাটি আছে, দেন, কিন্তু আমরা জানি দেন হবে না, কি হবে, দেন হবে। এই জন্যই সি নাম্বার অপশনটাকে আমরা ভুল করলাম। তাহলে আমরা এখন কোন অপশনটা দেখবো, দেখেন ডি নাম্বার অপশনটা সব ঠিক আছে, নো সুনার আছে, তারপরে হ্যাড দিয়েছে, তারপরে সাবজেক্ট দিয়েছে, তারপরে স্টার্টেড ভার্বের 3 নাম্বার ফর্ম দিয়েছে, তারপরে দেনের পরিবর্তে কি দিয়েছে, দেন দিয়েছে, দেনই হবে কারেক্ট। এরপরে সাবজেক্ট ইট, এরপরে ভার্বের টু স্টার্টেড। সো আমরা আনসার কোনটা নিব, ডি নাম্বার কোশ্চেনটা আনসার নিব। সো 9 এর আনসার কোন অপশন, ডি অপশন। ওকে, টেন্সের আমরা 9টা কোশ্চেন সলভ করে ফেলেছি। এই 9টা রুলস কোশ্চেন থেকে আমরা যে রুলসগুলো পেয়েছি, এই রুলসগুলো থেকে আপনারা কম্পিটিটিভ এক্সামে ব্যাংকের যে কোশ্চেনগুলো হয়ে থাকে এখানে আপনারা এখান থেকেই পাবেন। এখন আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেই টপিকটা হলো কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্সেসটা কি? অ্যাকচুয়ালি কন্ডিশনাল সেন্টেন্স এটা হলো শর্ত সাপেক্ষে বাক্য, কেমন, ইফ যুক্ত বাক্য, এটাকে জেনারেলি আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। শর্ত সাপেক্ষ মানে এটা শর্ত আরোপ করা হবে, কেমন, যদি আমি বলি যদি সে আসে তাহলেই আমি যাব, তাহলে এখানে কিন্তু আমরা শর্ত দিয়েছি, আমি যাব, কখন যাব, যদি সে আসে। এইটাই হলো শর্ত সাপেক্ষ বাক্য। এই হলো কন্ডিশনাল সেন্টেন্স, মূলত ইফ যুক্ত বাক্যকেই বোঝায়। আর কন্ডিশনাল সেন্টেন্স মূলত 3 ভাগে আমরা ভাগ করে থাকি, অনেকে 4 ভাগও হয়ে থাকে। জিরো কন্ডিশনাল বলে, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। তবে জিরো কন্ডিশনালটা আমরা এটার সাথে আমরা প্রথম রুলসের মধ্যে আমি এনে দিয়েছি।
সো আসেন মূলত তিন প্রকার হয়ে থাকে কন্ডিশনাল সেন্টেন্স। সেইটা কি, সেটা টোটাল রুলসগুলো একটু মাথায় রাখবো। আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে গ্রামারের যে টপিকটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন রিপিট হয়েছে সেটা হলো কন্ডিশনাল সেন্টেন্স। এই টপিকটা থেকে সবচাইতে বেশি কোশ্চেন রিপিট হয়েছে। এটা আপনি ব্যাংক বলেন, বিসিএস বলেন, প্রাইমারি এক্সাম বা যে কোনো টাইপের কম্পিটিটিভ এক্সামে কন্ডিশনাল সেন্টেন্স থেকে সবচাইতে এই টপিকটা থেকে বেশি কোশ্চেন আসে। আবার এই টপিকটা খুব ইজি একটা টপিক। তো আমরা একটু ভালো করে আজকে শিখবো, তাহলে আই হোপ আপনাদের আর কখনো সমস্যা থাকবে না। আসেন তাহলে কন্ডিশনাল সেন্টেন্সে আমি তিনটা রুলসের মাধ্যমে আপনাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সটা ক্লিয়ার করব। প্রথমে যেটা লিখেছি, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে হয় তাহলে অন্য বাক্যটা, অন্য অংশটা কি হবে, এটা ফিউচার ইনডিফিনিটও হইতে পারে অথবা কি হইতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিটও হইতে পারে, তবে মূলত ফিউচার ইনডিফিনিটই হবে। তাহলে আমি কি বললাম, ইফ যুক্ত বাক্য এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অন্য অংশটা কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে অথবা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিটটা মূলত কখন হয়, ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিটটা হয়। সো আমরা একটু ভালো করে মনে রাখি, ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে অন্য অংশটা কি হবে, ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। তবে এই অংশটা আগে, এই অংশটা পরে, এটাও হইতে পারে। এরপরে দ্বিতীয় যে রুলসটা আমরা মনে রাখবো সেটা হলো, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে, ইফের সাথের বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয়ে থাকে তাহলে অন্য অংশটা কি হবে, প্রথমে আপনাকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে আপনাকে হয় উড লিখতে হবে, না হয় কুড লিখতে হবে, না হয় মাইট লিখতে হবে। মিনিং অনুযায়ী উড, কুড, মাইট যে কোনো একটা লিখতে হবে। এরপরে ভার্বের কি হবে, বেস ফর্ম। এটা কখন লিখবো, যখন ইফ যুক্ত বাক্যটা কোন টেন্সে থাকবে, পাস্ট ইনডিফিনিটে থাকবে। ইফ যুক্ত বাক্য যখন পাস্ট ইনডিফিনিটে থাকবে তখনই অন্য অংশটা এই স্ট্রাকচার হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে কি হবে, ভার্বের বেস ফর্ম। আরেকটা 3 নাম্বার যেটা রুলসটা আমি লিখেছি সেটা হলো, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয়, এবং পাস্ট পারফেক্ট স্ট্রাকচার অনেক সময় আমরা ভুলে যাই, এই জন্য আমি স্ট্রাকচার সহ লিখে দিয়েছি। ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয়, স্ট্রাকচারটা কি, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, এটা আমরা একটু আগে টেন্সের ক্লাসেই তো আমরা শিখেছি পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা। সো ইফ এর সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, দ্যাট মিন্স সাবজেক্ট হ্যাড ভি3 হয়, তাহলে অন্য অংশটা কি হবে, সাবজেক্ট হবে প্লাস উড অথবা কুড অথবা মাইট বসাবো, তারপরে হ্যাভ যোগ করব, তারপরে কি লিখবো, ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখবো। এই তিনটা রুলস আমরা ভালো করে মনে রাখবো। তো আমি রিপিট করি আরেকবার, ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অন্য অংশটা কি হবে, ফিউচার ইনডিফিনিট হবে অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। 2 নাম্বার, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে অন্য অংশটা কি হবে, সাবজেক্ট, এরপরে উড অথবা কুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম। আর 3 নাম্বার যে রুলসটা আমরা মনে রাখবো সেটা হলো, ইফ এর সাথের অংশটা যদি পাস্ট পারফেক্ট হয়, দ্যাট মিন্স ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 যদি থাকে, তাহলে অন্য অংশটা কি করবেন আপনারা, সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট বসাবেন, এরপরে হ্যাভ যোগ করবেন, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাই দেবেন। এই 3টা রুলস মনে রাখলেই হয়েছে। তবে ইদানিং কোশ্চেনে যেটা হচ্ছে, এই 3টা রুলসের সাথে 2টা অ্যাডিশনাল মেটার আছে, এই 2টা অ্যাডিশনাল মেটার থেকেই বেশি কোশ্চেনটা আসতেছে। সো এই 2টা অ্যাডিশনাল জিনিস আপনাকে একটু ভালো করে মাথায় রাখতে হবে। কেমন, আমরা প্রথমটাই কোনো সমস্যা নেই, দ্বিতীয়টাতে একটা অ্যাডিশনাল জিনিস আপনাদেরকে জানতে হবে, সেটা হলো এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে, আপনারা মনে রাখবেন পাস্ট ইনডিফিনিট টেন্সে মাঝে মাঝে আমরা বি ভার্ব ইউজ করে থাকি। বি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলাই হলো বি ভার্ব। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন বি ভার্ব লাগে, আমরা কোন বি ভার্বটা ইউজ করি, মূলত ওয়াজ আর ওয়্যার। ওয়াজ ইউজ করি আর হলো ওয়্যার ইউজ করি। সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ ইউজ করি, প্লুরালের ক্ষেত্রে ওয়্যার ইউজ করি। দ্যাট মিন্স আই, হি, শি, ইট, এই 4টার ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করি, আর ইউ, উই, এগুলো দে, এগুলোর ক্ষেত্রে কি ইউজ করি, ওয়্যার ইউজ করি। তাহলে কি বললাম আমি, পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন বি ভার্বের দরকার হয় তখন আমরা ওয়াজ বা ওয়্যার ইউজ করি। কিন্তু একটু ভালো করে মনে রাখবো, ইফ যুক্ত বাক্যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি বি ভার্বের দরকার হয় তাহলে আপনি ওয়াজ বসাবেনই না, আপনি সর্বদাই কি বসাবেন, ওয়্যার বসাবেন। বাক্যটা রিয়েল না আনরিয়েল এটা আপনাকে মাথায় রাখতে হবে না, পরীক্ষাটাকে আপনাকে মাথায় রাখতে হবে, পরীক্ষা আপনাকে ভালো করতে হবে। তো পরীক্ষায় যেখান থেকে কোশ্চেন আসবে সেই জন্য আপনি একদম রিয়েল আনরিয়েল চিন্তা করারই দরকার নেই। আপনি সর্বদাই মনে রাখবেন যে ইফ যুক্ত বাক্যের পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি বি ভার্বের দরকার হয় আপনি সর্বদাই ওয়্যার বসাবেন। সর্বদাই কি বসাবো আমরা, ওয়্যার বসাবো। তাহলে কি হলো, যদি সিম্পলি বলি হি ওয়াজ, ঠিক আছে,
কিন্তু ইফ হি তাহলে কি বসাবেন, ওয়ার বসাবেন। শি ওয়াজ, ঠিক আছে, কিন্তু ইফ শি তখন কি হবে, ওয়ার হবে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি ওয়াজ বা ওয়ারের দরকার হয় সর্বদাই কি বসাবো, ওয়ার বসাবো। সর্বদাই কি বসাবো, ওয়ার বসাবো যদি দরকার হয়। এটা একটা এক্সট্রা জিনিস আমরা জেনে রাখলাম। তো আমি ছোট করে লিখে দিলাম, যদি ওয়াজ বা ওয়ার লাগে, যদি ওয়াজ বা ওয়ার এর দরকার হয় তবে সর্বদাই কি বসাবো, তবে সর্বদাই ওয়্যার লিখবো। সর্বদাই কি লিখবো, ওয়্যার লিখবো। এটা একটা জিনিস। আমি বলেছিলাম দুইটা অ্যাডিশনাল মেটার আমরা জানবো। সো এটা একটা অ্যাডিশনাল, খুব সহজ ছিল কিন্তু, যে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে অজ বা ওয়্যার বসাই বি ভার্বের দরকার হইলে, তবে ইফ যুক্ত বাক্যে আমরা অজ বসাবো না, কি বসাবো, ওয়্যার বসাবো। আরেকটা জিনিস, যেমন দেখেন ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের 3 থাকলে আমরা অন্য অংশে কি লিখি, সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট অথবা হ্যাভ লিখি। এরপরে আমরা কি লিখি, ভার্বের 3 নাম্বার ফর্মটা আমরা লিখি। ওকে, ভার্বের 3 নাম্বার ফর্ম। এখন ইংরেজরা এই সেন্টেন্সের প্যাটার্নটা এভাবে না লিখেও তারা অন্য আরেকটা স্টাইলও তারা এই সেন্টেন্সটা লিখতে পারে। কিভাবে লেখে তারা একটু দেখি আমরা। তারা দেখেন এই যে প্যাটার্নটা, ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের 3 এটা থাকলে যেমন পরের অংশে এটা লেখে, ঠিক একই ভাবে এটা ছাড়াও যদি আরেকটা প্যাটার্ন তারা ফলো করে, সেই প্যাটার্নটা কি, তারা সেন্টেন্সের শুরুতেই না হ্যাড নিয়ে আসে। সেন্টেন্সের শুরুতেই হ্যাড নিয়ে আসে, হ্যাডের পরে সাবজেক্ট লিখে তারপরে V3 লিখে। এটা থাকলে যেমন পরের স্ট্রাকচার এটা হয়, এটা থাকলেও পরের স্ট্রাকচার এটা হয়। একটা অ্যাডিশনাল ছিল। তাহলে খুব কঠিন না কিন্তু। 3 নাম্বার রুলসটা কি জেনেছি আমরা, ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের 3 এটা যদি থাকে তাহলে আমরা পরের অংশে কি লিখবো, অন্য অংশে সাবজেক্ট উড অথবা কুড অথবা মাইট, এরপরে হ্যাভ, এরপরে ভার্বের 3। ঠিক এটা থাকলে যেমন এটা লিখতে হয়, এইটার আরেক ধরনের প্যাটার্ন এটা, সেটা কি, হ্যাড সাবজেক্ট V3। তাহলে এই অংশটা ইফ সাবজেক্ট হ্যাড V3 হবে অথবা হ্যাড সাবজেক্ট V3। মনে রাখবেন এখানে আর ইফ নিয়ে আসার দরকার নাই। এই হলো আমাদের মোট কন্ডিশনাল সেন্টেন্স। এর বাইরে আপনি কন্ডিশনালের কোনো রুলস পাবেন না। সো আমি একটু ব্রিফ করি আপনাদের জন্য লাস্ট টাইম। ইফ যুক্ত বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আমরা অন্য অংশটা কি করব, ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। 2 নাম্বার, ইফ যুক্ত বাক্য পাস্ট ইনডিফিনিট হইলে অন্য অংশে কি হবে, সাবজেক্ট, এরপরে উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বের বেস ফর্ম। তবে এই অংশে যদি ওয়াজ বা ওয়্যারের দরকার হয় সর্বদাই কি করব, ওয়্যার নিব। এরপরে সাবজেক্ট উড কুড অথবা মাইট যে কোনো একটা, এরপরে হ্যাভ প্লাস V3 এটা যদি থাকে তাহলে আমরা অন্য অংশটা কি হবে, দুইটার যে কোনো একটা, ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের 3 এটা হবে অথবা হ্যাড সাবজেক্ট V3 এটা হবে। এই তিনটে জাস্ট রুলস আপনারা মনে রাখেন, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের বাইরে কিছু থাকবে না। ওকে, সো তাহলে আমরা যেহেতু কন্ডিশনাল সেন্টেন্সের রুলসগুলো জানলাম, এখন তাহলে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আসেন আপনারা স্ক্রলে 10 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, কোশ্চেন নাম্বার 10। এটা তাহলে আমরা সলভ করি। এই রুলসগুলোর উপরে বেস করে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কোশ্চেনগুলো সলভ করব। সো 10 কোশ্চেন নাম্বার 10 কি বলতেছে দেখি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টা অপশন দেওয়া আছে, আপনারা দেখতেছেন এই 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট সেটা আমরা বের করব। আসি তাহলে আমরা কারেক্ট অপশনটা বের করি। এ নাম্বার অপশনটা আমি করতেছি। If I found a bag in the street, যদি আমি রাস্তায় একটা ব্যাগ পেতাম, I will take it to the police, আমি এটা কার কাছে নিয়ে যেতাম, পুলিশের কাছে নিয়ে যেতাম। যদি আমি এখানে যেতাম না, এখানে যাব। যদি আমি রাস্তায় একটা ব্যাগ পেতাম তাহলে আমি এটা পুলিশের কাছে নিয়ে যাব হবে না নিয়ে যেতাম। আচ্ছা, যেটাই হোক আমরা রুলসগুলো পড়ে ফেলেছি, আমরা এই রুলসের উপরে বেস করে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আচ্ছা দেখেন তো, if I found, ফাউন্ডটা যেন কোন টেন্সে আছে, ফাইন্ড, ফাউন্ড। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম। তাহলে ইফ আই ফাউন্ড এটা হলো পাস্ট ইনডিফিনিটে আছে। সো আমরা জানি ইফ যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে যেন অন্য অংশটা কি হবে, সাবজেক্ট হবে, এরপরে উড কুড মাইট যে কোনো একটা, এরপরে ভার্বের বেস ফর্ম। কিন্তু এ নাম্বার অপশনে দেখেন আই সাবজেক্ট দিয়েছে, কিন্তু সাবজেক্টের পরে কি উইল হবে না উড হবে, উড হবে, কিন্তু এ নাম্বার অপশনে উইল আছে, এই জন্য আমরা এ নাম্বার অপশনটা বাদ দিয়ে দিয়েছি, এটা ঠিক নাই। এবার আসেন বি নাম্বার অপশন। ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, যদি আমি রাস্তায় একটা ব্যাগ পেতাম, তাহলে আই ফাউন্ড আবার ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিটে আছে, পরে আবার সেম হবে, সাবজেক্টের পরে উড হবে, কিন্তু এখানে আই টু, এখানে উড কুড মাইট কোনোটাই নেই, এই জন্য এটা বাদ। ডিরেক্টলি ভার্বের 2 নাম্বার ফর্ম দিয়েছে, এটা হবে না। এরপরে সি নাম্বার, ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট,
আবার ইফ এর পরে কি আছে আই ফাউন্ড মানে পাস্ট ইনডিফিনিট, তাহলে স্ট্রাকচার পরের অংশে কি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের ওয়ান। দেখেন আছে কিনা আই কমা ডি, মনে রাখবেন আই এর পরে যে ডি এটা আই কমা ডি এর মানে হলো আই উড, আই উড। সো আই উড, ঠিক আছে, আই আছে সাবজেক্ট, এরপরে উড আছে, তারপরে ভার্বের বেস ফর্ম টেক আছে। ইয়েস, সো এটা অপশন ঠিক আছে, আমার রুলসের সাথে মিলে যাচ্ছে। সো আমি আনসার কোনটা নিব? সি নাম্বার অপশনটা নিব। আচ্ছা ডি নাম্বারটা কেন ভুল? ডিনের পরে ইফ আই ফাউন্ড আ ব্যাগ আই কমা ডাবল এল, আই এর পরে যদি ডাবল এল থাকে কমা দিয়ে, ডাবল এল থাকলে এটা হলো আই উইল, সেখানে উইল হবে না, এখানে উড হবে। সো এই জন্য আমরা এইটা নিব না, আমরা আনসার কোনটা নিব? সি নাম্বার অপশনটা আনসার নিব। ওকে, আপনারা এখন স্ক্রলে কোশ্চেন নাম্বার 11 দেখতে পাচ্ছেন। সো আমরা 11 কোশ্চেনটা সলভ করি। কোশ্চেন নাম্বার 11, আবার চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আমাকে সঠিক সেন্টেন্সটা বের করতে হবে। এ নাম্বার অপশন, হ্যাড আই নোন দ্য ফ্যাক্ট বিফোর, আমি যদি এই ঘটনাটা আগে থেকেই জানতাম, আই উড হ্যাভ টেকেন অ্যাপ্রোপ্রিয়েট মেজর, তাহলে আমি যথাযথ পদক্ষেপ নিতাম। আমি যদি ঘটনাটা আগে থেকেই জানতাম তাহলে আমি যথাযথ পদক্ষেপ নিতাম। এখন হ্যাড আই নোন, দেখেন তো স্ট্রাকচারে কোনটার মধ্যে পড়েছে? 3 নাম্বার রুলসের মধ্যে পড়েছে। 3 নাম্বার কোনটা? প্রথমটা না ওই যে এক্সেপশনালটা? এক্সেপশনালটা। হ্যাড আই নোন, প্রথমে হ্যাড আছে, তারপরে সাবজেক্ট আই আছে, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম নোন আছে। তা আমরা জানি হ্যাড আই নোন থাকলে অন্য অংশটা কি হবে? সাবজেক্ট, এরপরে উড কুড মাইটের যে কোনো একটা, এরপরে হ্যাভ বসাইতে হবে, তারপরে ভিথিরি। দেখি তো তারা বসিয়েছে কিনা? তারা আই উড হ্যাড দিয়েছে, কিন্তু আই উড হ্যাড হবে না, কি হবে? হ্যাভ হবে। সো এই জন্য আমরা এই নাম্বার অপশন বাদ। এরপরে বি নাম্বার অপশন, হ্যাড আই নোন, আবার হ্যাড আই নোন, যে পরবর্তীতে এই স্ট্রাকচার হবে। স্ট্রাকচার কি? আই উড হ্যাভ টেকেন, আই হলো সাবজেক্ট, এরপরে উড, এরপরে হ্যাভ, উড হ্যাভ, এরপরে ভার্বের 3 নাম্বার ফর্ম টেকেন। ইয়েস, তাহলে এটা আমার স্ট্রাকচারের সাথে মিলে যাচ্ছে। সো এটা আনসার হতে পারে, আমি রেখে দিলাম। এবার আসেন সি নাম্বারটা, ইফ আই হ্যাড আই নোন, আই হ্যাড আই নোন, আমি কি এমন কোন স্ট্রাকচার দিয়েছি? ইফ আছে, তারপরে আই আছে, তারপরে হ্যাড আছে, আবার কি আই নোন হবে না? ইফ আই হ্যাড নোন হবে। সেটা আমার কোন স্ট্রাকচারের সাথে যাচ্ছে না, সেই জন্য এটা বাদ। এবার আসেন ডি নাম্বার অপশন, হ্যাড আই নোন, আবার আছে হ্যাড আই নোন, যে পরবর্তীতে আবার সেম স্ট্রাকচার হবে। আই উড টেক, নো, আই উড টেক হবে না, উড হ্যাভ টেকেন হবে। সো এটাও ঠিক নাই। সো আমাদের কোন অপশনটা ঠিক ছিল? বি নাম্বার অপশনটা ঠিক ছিল। কিন্তু ঠিক থাকা সত্ত্বেও, স্ট্রাকচারের সাথে মিলে যাওয়া সত্ত্বেও আমি বি নাম্বারটাকে আনসার নিতে পারতেছি না। এটা সোনালী ব্যাংকের কোশ্চেন। সো সোনালী ব্যাংকের সিনিয়র অফিসারের কোশ্চেন। কেন আমি বি নাম্বার অপশনটাকে আনসার নিতে পারতেছি না, যদিও আমার স্ট্রাকচারের সাথে মিলে গেছে? এর কারণটা হলো, আপনারা দেখেন বি নাম্বার অপশনে একদম শেষে দেখেন সেন্টেন্সের শেষে কি সাইন দেওয়া আছে? ইন্ট্রোগেটিভ সাইন দেওয়া আছে। কি সাইন দেওয়া আছে? ইন্ট্রোগেটিভ। কিন্তু মনে রাখবেন কন্ডিশনাল সেন্টেন্সের শেষে কখনোই ইন্ট্রোগেটিভ হতে পারে না, সর্বদাই কি হবে? এক ফুল স্টপ হবে। কি হবে? ফুল স্টপ। সো এই জন্যই আমরা বি নাম্বার অপশনটা নিব না, কারণ বি নাম্বারের অপশনের লাস্টে কি আছে? ইন্ট্রোগেটিভ সাইনটা আছে। এই জন্য আনসার কোনটা নিতে হবে? নান অফ দিস। দেখেন অপশন ই আছে, অপশন ই নান অফ দিস, এটাকে আমরা আনসার নিব। তবে পরীক্ষায় যদি নেক্সট যে এক্সামে যদি আসে, তখন বি নাম্বার অপশনে যদি ইন্ট্রোগেটিভ সাইনটা না থাকে, তাহলে আমরা আনসার কোনটা নিব? বি নাম্বার অপশনটাই নিব। ওকে, সো তাহলে 10-এর 11 নম্বর কোশ্চেনের আনসার আমরা কোনটা পেলাম? তাহলে 11 নম্বর কোশ্চেনের আনসার হবে হলো বি নাম্বারটা আনসার। এখানে বি হবে না, কারণ কি? ইন্ট্রোগেটিভ আছে। সো আমরা আলটিমেটলি আনসার নিব ই। তবে যদি বি নাম্বার অপশনে ইন্ট্রোগেটিভ সাইনটা না থাকতো, তাহলে বি নিতাম আমরা আনসার। সো এখানে 11 আনসার ই। এখন চলে আসি আমরা 12 নম্বর কোশ্চেনটা আনসার করব। 12 নম্বর আপনি স্ক্রল বারে দেখতেছেন, আমরা 12 নম্বর কোশ্চেনটা আনসার করব। ইফ উই ড্যাশ ইনাফ মানি, যদি আমার কাছে যথেষ্ট পরিমাণ টাকা থাকতো, উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি, তাহলে আমি এই সম্পত্তিটা কি করতাম? কিনে নিতাম। এটা কন্ডিশনাল সেন্টেন্সের অনেক ডিফিকাল্ট একটা কোশ্চেন। এখানে মোর দ্যান 90% স্টুডেন্টরা এটা ভুল করে। এটা একটা প্রাইভেট ব্যাংকের কোশ্চেন, খুব সম্ভবত ঢাকা ব্যাংকে এসেছিল। দেখেন 12 নম্বর কোশ্চেনটা খুবই টাফ একটা কোশ্চেন। ইফ উই ড্যাশ ইনাফ মানি, যদি আমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতো, উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি, তাহলে আমি এই সম্পত্তিটা কি করতাম? ক্রয় করতাম। এখন একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, যে অংশে আন্ডারলাইন করা থাকবে বা ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে, আমি ওই অংশের উপরে বেস করে আনসার করব না, আমি তার অন্য একটা অংশের বিপরীত অংশের উপরে বেস করে আনসার করব। কেমন? যেমন মনে করেন এই অংশে এখানে আন্ডারলাইন করা আছে, আন্ডারলাইন মানে তো ওইটা ঠিক না ভুল, ওইটা আমাকে বের করতে হবে।
তো যেহেতু আন্ডারলাইন করা আছে তো এটার উপরে বেস করে তো আমি আনসার করতে পারবো না, আমাকে কি করতে হবে এই অংশটার উপরে বেস করে আমাকে এটা আনসার করতে হবে। আবার এই অংশের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এই অংশের উপরে বেস করে আমাকে আনসার করতে হবে। তাহলে এখানে দেখেন প্রথম অংশে আন্ডারলাইন করা আছে, ড্যাশ সাইন দেওয়া আছে। সো আমরা প্রথম অংশের উপরে বেস করে আনসার করব না, আমরা পরের অংশটা দেখব কোন রুলস এর মধ্যে পড়তেছে। দেখেন তো ইফ উই ড্যাশ ইনাফ মানি, এবার পরের অংশটা উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি, উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি। এখন কোন জায়গায় উড হ্যাভ বট, এই যে উই সাবজেক্ট, এরপরে উড আছে, এরপরে হ্যাভ আছে, এরপরে ভার্বের কয় নাম্বার ফর্ম আছে 3 নাম্বার ফর্ম, তার মানে এটা থার্ড কন্ডিশনালে পড়ে গেছে। সো এটা যেহেতু পড়েছে তাহলে এর অন্য অংশটা এই দুইটা স্ট্রাকচারের যে কোনো একটা হবে, হয় আমাকে ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের 3 লিখতে হবে অথবা হ্যাড সাবজেক্ট ভার্বের 3 লিখতে হবে। তবে তারা কোনটা ফলো করতেছে, প্রথমটা না দ্বিতীয়টা? দেখেন তো তারা প্রথমটা ফলো করতেছে, ইফ দিয়ে শুরু করেছে। সো ইফ দিয়ে শুরু করা মানে এইটা আমাকে নিতে হবে, প্রথমে ইফ নিতে হবে, তারপরে সাবজেক্ট নিতে হবে, তারপরে হ্যাড নিতে হবে, তারপরে ভার্বের 3 নিতে হবে। সো এখানে ইফ আছে, ইফ, এরপরে সাবজেক্ট হলো উই পেয়েছি, তারপরে আমাকে একটা হ্যাড নিতে হবে অক্সিলারি ভার্ব হিসাবে, এরপরে মূল ভার্ব নিতে হবে ভি3। তাহলে দেখেন আপনারা সবাই এ নাম্বারটাকে আনসার করতেন, কিন্তু এই এতে হ্যাডটা তো অক্সিলারি ভার্ব, এরপরে আমাকে আরেকটা মূল ভার্ব নিয়ে আসতে হবে ভার্বের 3, সেই জন্য এই নাম্বারটা হবে না। বি নাম্বার হ্যাভ, আমার তো হ্যাভ দরকার নেই, অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাড হবে, এরপরে আবার হ্যাভ আছে হবে না, ডি ওয়ার হবে না। সো আমাকে এটা আনসার কোনটা করতে হবে, নান। এটা হলো ই নাম্বার অপশনটা নান। আর কারেক্ট আনসারটা কি হবে সেটা একটু যদি লিখি আমি, কারেক্ট আনসারটা হবে এটা ইফ উই হ্যাড ইনাফ মানি, এটা হলো কারেক্ট আনসার। ইফ উই হ্যাড ইনাফ মানি, যদি আমার যথেষ্ট পরিমাণ টাকা থাকতো। কেন হ্যাড হলো, আপনারা একটু ভালো করে মনে রাখবেন, শুধু হ্যাড যদি থাকে এরপরে যদি আমার নাউন থাকে তাহলে সেটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, আর হেডের পরে মানে এক্সটেনশন অবজেক্ট থাকবে, আর হেডের পরে যদি ভি3 থাকে তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স আর এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা চলে আসি, পাস্ট পারফেক্ট হইতে গেলে হেডের পরে কি থাকতে হবে, ভি3 থাকতে হবে। আর হেডের পরে যদি ডিরেক্টলি অন্য কোনো ভার্ব ভি3 না থাকে, হেডের পরে যদি ভি3 না থাকে তাহলে মনে করবেন সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। সো এই জন্যই আমাকে যেহেতু পাস্ট পারফেক্ট বানাইতে হবে, এখানে ইফটা হলো স্ট্রাকচারের ইফ, এরপরে উই হলো আমার সাবজেক্ট, এরপরে হ্যাড, এই হ্যাডটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, তারপরে ভি3 মানে ভার্বের 3 নাম্বার ফর্ম হলো এই হ্যাড। এখানে হ্যাড কেন, যদি আমার অনেক টাকা থাকতো, থাকা বা আছে অর্থে কি হয়, হ্যাড হলো আমার থাকা, হ্যাভ মানে হলো থাকা বা আছে। এখন আমার তো ভার্বের 3 নাম্বার ফর্ম লাগবে, আপনাদের মনে আছে কি না, হ্যাভ বা হ্যাজ, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্মও হ্যাড, পাস্ট পার্টিসিপল ফর্মও হ্যাড। এই জন্য এখানে থাকা অর্থে এই হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব আর এই হ্যাডটা হলো ভার্বের 3 নাম্বার ফর্ম। এই জন্য আমাকে বলতে হবে ইফ উই হ্যাড ইনাফ মানি, যদি আমার যথেষ্ট পরিমাণ টাকা থাকতো তাহলে কি হতো, উই উড হ্যাভ বট দ্য প্রপার্টি, তাহলে আমি এই প্রপার্টিটা কিনে নিতাম। এই জন্য আমরা 12 নম্বর কোশ্চেনের আনসারটা কি নিব, নান অফ দিস। এখানে যে কয়টা অপশন ছিল একটাও ঠিক নাই। সো 12 নম্বর কোশ্চেন আনসার ই। ওকে, আপনারা এখন স্কোরে 13 নম্বর কোশ্চেন নাম্বার 13টা দেখতেছেন, এটা আমরা সলভ করব। 13 নম্বর কি বলতেছে, ইফ হি ওয়াজ টু ডিসাইড টু গো টু আ কোচিং সেন্টার, ইফ হি ওয়াজ টু ডিসাইড, যদি তাকে সিদ্ধান্ত নিতে হতো, টু গো টু আ কোচিং সেন্টার, যদি তাকে একটা কোচিং সেন্টারে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিতে হতো, আই ফর ওয়ান, আমি তার পক্ষে উড রিকমেন্ড দ্যাট, সুপারিশ করতাম যে হি প্ল্যান টু গো টু অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার, তার কোন কোচিংয়ে যাওয়া উচিত, তার সবচাইতে শ্রেষ্ঠ কোচিং সেন্টার অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ারে যাওয়া উচিত। তাহলে কি হলো, ইফ হি ওয়াজ টু ডিসাইড টু গো টু আ কোচিং সেন্টার, যদি সে কোনো কোচিং সেন্টারে যাওয়ার সিদ্ধান্ত নিত, আই ফর ওয়ান, আমি তার পক্ষে উড রিকমেন্ড, সুপারিশ করতাম, হি প্ল্যান টু গো টু আ অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার, বর্তমান সময়ে সবচাইতে ভালো যে কোচিং সেন্টার সেখানে তা যাওয়ার জন্য আমি সুপারিশ করতাম। আচ্ছা, এটা পরের কথা, আমরা এখন স্ট্রাকচার ফলো করব। দেখেন এবার আবার আপনারা, ইফ হি ওয়াজ টু ডিসাইড, কোন অংশের নিচে দাগ আছে, আমি আপনাদের বলেছিলাম যে অংশের নিচে দাগ থাকবে আমরা ওই অংশের উপরে বেস করে আনসার করব না, আমরা অপোজিট অংশের উপরে বেস করে আনসার করব, অন্য যে অংশ থাকবে সেটার উপরে বেস করে। সেখানে ইফ হি ওয়াজ টু ডিসাইড, এর নিচে আন্ডারলাইন করা আছে, সো এই অংশের নিচে আন্ডারলাইন করা থাকলে আমরা পরের অংশের উপরে বেস করে আনসার করব। আসেন তাহলে পরের অংশে কি আছে, I for one would recommend,
আই ফর ওয়ান উড রিকমেন্ড, আই উড রিকমেন্ড। দেখেন তো আপনারা কোন জায়গায় আই উড রিকমেন্ড আছে? ইয়েস, এই যে আই সাবজেক্ট, উড উড, আর রিকমেন্ড হলো ভার্বের বেস ফর্ম। রিকমেন্ড, রিকমেন্ডেড, রিকমেন্ডেড, এই ভার্বের প্রেজেন্ট ফর্মকে রিকমেন্ড বলে। সো এইটা স্ট্রাকচারের সাথে মিলে গেছে, সাবজেক্ট উড রিকমেন্ড। তাহলে যেহেতু অন্য অংশে সাবজেক্ট উড রিকমেন্ড আছে, তাহলে ইফযুক্ত অংশ অবশ্যই কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে। আমরা জানি এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা আরো একটা জিনিস শিখেছিলাম, যদি অস বা ওয়ারের দরকার হয় তবে সর্বদাই কি নিব? ওয়ার নিব। তাহলে আমরা এখন আসি, পাস্ট ইনডিফিনিট হবে ইফযুক্ত বাক্যটা, এবং বি ভার্বের দরকার হলে ওয়ার নিব আমরা। সো ইফ হি ওয়াজ টু ডিসাইড, দেখেন এটা পাস্ট ইনডিফিনিট করেছে ইফ, এরপরে পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভি2, সাবজেক্ট প্লাস ভি2, হি হলো সাবজেক্ট আর ওয়াজ হলো ভি2, ভার্বের 2 নাম্বার ফর্ম। সো এটা ঠিক আছে, কিন্তু ঠিক থাকা সত্ত্বেও আমরা নিব না, কারণ কি? আমরা ওয়াজ বা ওয়ার এর মধ্যে কোনটা নিতে হবে? ওয়ারটা নিতে হবে। সো বি নাম্বারটা আমার কারেক্ট আনসার, ইফ হি ওয়ার টু ডিসাইড টু গো টু আ কোচিং সেন্টার। আর সি নাম্বারটা কেন হলো না? হ্যাড বিন। আমরা কি জানি পরের অংশে উড প্লাস ভার্বের 1 থাকলে হ্যাড বিন হয় না। ডি নাম্বারও কি হলো? হ্যাড হি ডিসাইডেড। হ্যাড হি মানে এটা, এটা নিতে গেলে পরের অংশে কি থাকতে হবে? উড হ্যাভ প্লাস ভি3 থাকতে হবে। সো সেটা নাই বলে আমরা আনসার 13 নম্বর কোশ্চেনের কোনটা নিব? বি নাম্বারটা আনসার। আসুন তাহলে আমরা এখন কোশ্চেন নাম্বার 14 সলভ করব। কোশ্চেন নাম্বার 14 আপনি স্ক্রলে দেখতে পারতেছেন, এটা আমরা এখন সলভ করি। কি বলতেছে কোশ্চেন নাম্বার 14? I might have provided a happier ending. আমি সম্ভবত একটা ভালো এন্ডিং দিতাম if I was the author of the novel. যদি আমি এই উপন্যাসের লেখক হতাম তাহলে আমি খুব ভালো একটা এন্ডিং দিতাম। এখন কোন অংশের নিচে দাগ আছে? if I was the author, if অংশের নিচে দাগ আছে, if অংশের নিচে দাগ আছে। সো যে অংশের নিচে দাগ থাকবে আমরা অন্য অংশটার উপরে বেস করে আনসার করব। তাহলে আমরা আনসার করব কোনটা? I might have provided a happier ending, এই অংশটার উপরে বেস করে আমরা পরের অংশটা ঠিক না ভুল সেটা আমরা বের করব। তাহলে আগে আমরা দেখি I might have provided কোন জায়গায় আছে? I might have provided, দেখেন তো আপনারা স্ট্রাকচারে, এই যে I সাবজেক্ট, এরপরে might আছে, তারপরে have আছে, তারপরে V3 provided, I might have provided। সো যেহেতু এটা আছে তাহলে অন্য অংশটা অবশ্যই এই দুইটার যে কোনো একটা হবে। হয় আমাকে ইফ সাবজেক্ট হ্যাড ভি3 লিখতে হবে, অথবা আমাকে হ্যাড সাবজেক্ট ভি3, এই দুইটার যে কোনো একটা লিখতে হবে। সো দেখি তো তারা কোনটা দিয়েছে। তারা ইফ দিয়ে শুরু করেছে, দ্যাট মিন্স প্রথমটা ফলো করেছে, আমাকে প্রথমটা ফলো করতে হবে। এ নাম্বারটা, এ নম্বরে ইফ আই ওয়াজ দ্য অথর, ইফ আই, আমরা কি জানি আই হলো সাবজেক্ট, এরপরে কি লাগবে? হ্যাড লাগবে, ওয়াজ হইলে হবে না, সো এটা হবে না। বি নাম্বার ইফ আই ওয়ার দ্য অথর, ইফ আই, আমরা জানি ওয়ার না, আমাকে হ্যাড প্লাস ভি3 দিতে হবে, সেখানে হ্যাড নাই, সো এটা বাদ। সি নাম্বার ইফ আই ওয়ার, আবার ওয়ার আছে, সো এটাও বাদ। ডি নাম্বার ইফ আই হ্যাড বিন দ্য অথর, দেখেন তো মিলে গেছে কিনা? ইফ, এরপরে সাবজেক্ট আই, এরপরে হ্যাড অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের কয় নাম্বার ফর্ম লাগবে? 3 নাম্বার ফর্ম, সেটা কোনটা? বিন। বি হলো ভার্বের বেস ফর্ম, ওয়াজ ওয়ার হলো ভার্বের পাস্ট ফর্ম, আর ওয়াজ ওয়ার বিন, বিনটা হলো ভার্বের 3 নাম্বার ফর্ম, সেটা মিলে গেছে। ইফ আই হ্যাড বিন the author of the novel, I would have provided a happier ending. আমি তাহলে একটা ভালো এন্ডিং প্রোভাইড করতাম। সো আমরা আনসার তাহলে কোনটা নিব? তাহলে 14 নম্বর কোশ্চেনের আনসার হবে ডি ফর ঢাকা। এরপরে চলে আসি আমরা কোশ্চেন নাম্বার 15 টা আনসার করব। কোশ্চেন নাম্বার 15 কি বলতেছে দেখি। ইফ হি হ্যাড টাইম, যদি তার সময় থাকতো, হি, এ নাম্বার অপশন দিয়ে পড়ি, হি ভিজিটেড আস নেক্সট ফ্রাইডে, তাহলে সে আমার ফ্রাইডেতে কি করতো? সে ভ্রমণ করতো। আমার নেক্সটটা হবে না, হি ভিজিটেড আস ফ্রাইডে। আচ্ছা, ইফ হি হ্যাড টাইম, যদি তার যথেষ্ট সময় থাকতো। এখন আপনারা দেখেন ইফ হি হ্যাড টাইম, যদি তার সময় থাকতো। আচ্ছা, এটা কোন টেন্সের মধ্যে? আপনারা অনেকে এটাকে পাস্ট পারফেক্ট বলে ফেলেছেন, হ্যাড দেখেছেন, কিন্তু আমি অলরেডি বলেছিলাম যে পাস্ট পারফেক্ট হইতে গেলে অবশ্যই হেডের পরে কি থাকতে হবে? হেডের পরে ভি3 থাকতে হবে, তাহলেই পাস্ট পারফেক্ট হবে। আর যদি ভি3 না থেকে এখানে নাউন বা অন্যান্য এক্সটেনশন থাকে, তখন এই হেডটা হলো পাস্ট ইনডিফিনিট। কেন? কারণ হেডই তখন মূল ভার্ব, মূল ভার্বের 2 নাম্বার ফর্ম। ওকে, সো আসি ইফ হি হ্যাড টাইম, যদি তার সময় থাকতো, হি হ্যাড টাইম। ইফ হি হ্যাড টাইম কোন টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট। ইফ,
এরপরে সাবজেক্ট হি, এরপরে হ্যাড মূল ভার্ব। পাস্ট ইনডিফিনিট যদি হয় পরের অংশে কি হবে সাবজেক্ট প্লাস কুড মাইট যে কোনো একটা প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে আমাকে এটার যে কোনো একটা নিতে হবে। হি ভিজিটেড এটা হবে না, কারণ আমাকে কুড মাইট লাগবে। এরপরে হি উড হ্যাভও হবে না, কারণ আমার তো এটা দরকার। হি উড ভিজিট, ইয়েস এটা ঠিক আছে। হি হলো আমার সাবজেক্ট, উড ঠিক আছে, এরপরে ভিজিট এটা। সো আমাকে আনসার কোনটা নিতে হবে? সি নাম্বারটা। 15 কোশ্চেনের আনসার হবে সি অপশন। এরপরে কোশ্চেন নাম্বার 16 চলে আসি। আই উইশ আই কুড ডু দ্য জব বেটার। আই উইশ আমি ইচ্ছা পোষণ করতেছি, আই কুড ডু দ্য জব বেটার আমি এই জবটা আরো ভালোভাবে শেষ করার জন্য ইচ্ছা পোষণ করতেছি। আপনারা মনে রাখবেন আই উইশ যদি থাকে তাহলে পরের অংশে সর্বদাই পাস্ট ইনডিফিনিট। আই উইশ যদি থাকে পরের অংশে সর্বদাই কি হবে? পাস্ট ইনডিফিনিট। আর যদি বি ভার্বের দরকার হয় মনে আছে তো, তাহলে ওয়ার হবে কিন্তু অজ হবে না। ওয়ার হবে কি হবে? অজ হবে না। যেমন আই উইশ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতে পারতাম। আই উইশ আই ওয়ার আ কিং অফ দিস কিংডম, আমি যদি এই কিংডমের রাজা হতে পারতাম। সো আই উইশ থাকলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট দিবেন, আর যদি ওয়াজ ওয়ারের দরকার হয় তবে সর্বদাই কি দিব? ওয়ার দিব। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট হবে কোশ্চেন নাম্বার 16 এর যে আই উইশ আই কুড ডু দ্য জব। ইয়েস কুডটা পাস্ট ইনডিফিনিট, ক্যানের পাস্ট ফর্মে কুড, সেটা ঠিক আছে। বি নাম্বার আই উইশ আই ডু প্রেজেন্ট হবে না। সি নাম্বার আই উইশ আই হ্যাভও প্রেজেন্ট হবে না। আই উইশ আই ডাজ তো হয় না। সো আমাকে 16 আনসার কোনটা নিতে হবে? এ নাম্বারটা। এরপরে 17 কোশ্চেন নাম্বার 17 লাস্ট কোশ্চেন দেখেন। দে ট্রিটেড মি, তারা আমাকে ট্রিট করেছিল ড্যাশ আই ওয়ার আ চাইল্ড, যেন আমি একটা শিশু। যেন এটা তোমরা সবাই জানি, যেন অর্থে কি হবে? অ্যাজ ইফ। যেন অর্থে কি হবে? অ্যাজ ইফ। সো দে ট্রিটেড মি, তারা আমার সাথে এমন আচরণ করেছিল অ্যাজ ইফ আই ওয়ার আ চাইল্ড, যেন আমি একটা শিশু। সো এখানে যেন অর্থে বোঝাচ্ছে, এই জন্য আমরা কি নিব? অ্যাজ ইফ নিব। সো কোশ্চেন নাম্বার 17 এর আনসার কি হবে? বি। এই হলো আমার কন্ডিশনাল সেন্টেন্স। আপনারা এই কন্ডিশনালের এই তিনটা রুলস একটু ভালো করে আয়ত্তে রাখবেন, আর আমরা যে কোশ্চেনগুলো দিয়েছি এটা প্র্যাকটিস করবেন। তাহলে আই হোপ আপনার যে কোনো কম্পিটিটিভ এক্সামের কন্ডিশনাল পার্ট থেকে যে কোশ্চেনটা হবে অবশ্যই আনসার করতে পারবেন। এ পর্যন্তই তাহলে আমাদের লেকচার 2। অবশ্যই অনেক বেশি স্টাডি করতে হবে, অনেক বেশি স্টাডির কোনো বিকল্প নাই। বি কেয়ারফুল। আপনি যদি আপনার কাঙ্ক্ষিত জায়গায় কাঙ্ক্ষিত জব পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে আপনাদের যারা কম্পিটিটর আছে তারা কিন্তু বসে নাই, সবারই এখন জবটা দরকার, বিশেষ করে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তো অনেকেই অনেক আগ্রহী সবাই। আর ব্যাংকটা যেহেতু 100% ফেয়ার নিয়োগ হচ্ছে এবং বারংবার নিয়োগের প্রক্রিয়াটা হয়ে থাকে, বা অনেক সুযোগ থাকে এখানে জবটা পাওয়ার। এই জন্য আপনি যদি ব্যাংকার হতে চান ট্রুলি, তাহলে কিন্তু আপনাকে অনেক স্টাডি করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।